বই ভয়েসে স্বাগতম। দশম পরিচ্ছেদ। 15 দিন এখানে একেবারে বন্য জীবন যাপন করিলাম। যেমন থাকে গাঙ্গতারা, কি গরিব ভূঁইহার বাননরা। ইচ্ছা করিয়া নয়, অনেকটা বাধ্য হইয়া থাকিতে হইল এভাবে। এ জঙ্গলে কোথা হইতে কি আনাইব? খাই ভাত ও বন ধুঁদুলের তরকারি। জঙ্গলের কাঁকরোল কি মিষ্টি আলু তুলে আনে সিপাহীরা, তাই ভাজা বা সিদ্ধ। মাছ, দুধ, ঘি কিছু নাই। অবশ্য জঙ্গলে শিল্লি ও ময়ূরের অভাব ছিল না, কিন্তু পাখি মারিতে তেমন যেন মন সরে না বলিয়া বন্দুক থাকা সত্ত্বেও নিরামেষই খাইতে হইত। ফুলকিয়া বৈহারে বাঘের ভয় আছে। একদিনের ঘটনা বলি। হাড় ভাঙা শীত সেদিন। রাত 10টার পরে কাজকর্ম মিটাইয়া সকাল সকাল শুইয়া ঘুমিয়ে পড়িয়াছি। হঠাৎ কত রাত্রে জানি না, লোকজনের চিৎকারে ঘুম ভাঙিল। জঙ্গলের ধারের কোনো জায়গায় অনেকগুলি লোক জড়ো হইয়া চিৎকার করিতেছে। উঠিয়া তাড়াতাড়ি আলো জ্বালিলাম। আমার সিপাহীরা পাশের খুঁপড়ি হইতে বাহির হইয়া আসিল। সবাই মিলিয়া ভাবিতেছি ব্যাপারটা কি। এমন সময় একজন লোক ছুটে ছুটে আসিয়া বলিল, ম্যানেজার বাবু, বন্দুকটা নিয়ে শিগগির চলুন, বাঘে একটা ছোট ছেলে নিয়ে গিয়েছে খুঁপড়ি থেকে। জঙ্গলের ধার হইতে মাত্র 200 হাত দূরে ফসলের ক্ষেতের মধ্যে ডোমন বলিয়া একজন গাঙ্গতা প্রজার একখানা খুঁপড়ি। তাহার স্ত্রী 6 মাসের শিশু লইয়া খুঁপড়ির মধ্যে শুইয়াছিল। অসম্ভব শীতের দরুন খুঁপড়ির মধ্যেই আগুন জ্বালানো ছিল এবং ধোঁয়া বাহির করিয়া দেবার জন্য দরজার ঝাঁপটা একটু ফাঁক ছিল। সেই পথে বাঘ ঢুকিয়া ছেলেটিকে লইয়া পলাইয়াছে। কি করিয়া জানা গেল বাঘ? শিয়ালও তো হইতে পারে, কিন্তু ঘটনাস্থলে পৌঁছিয়া আর কোনো সন্দেহ রইল না। ফসলের খেতি নরম মাটিতে স্পষ্ট বাঘের থাবার দাগ। আমার পাটোয়ারি ও সিপাহীরা মহালে অপবাদ রটিতে দিতে চায় না। তাহারা জোর গলায় বলিতে লাগিল, এ আমাদের বাঘ নয় হুজুর, এ মোহনপুরা রিজার্ভ ফরেস্টের বাঘ। দেখুন না কত বড় থাবা। যাহাদেরই বাঘ হোক, তাহাতে কিছু আসে যায় না। বলিলাম, সব লোক জড়ো করু, মশাল তৈরি করো, চলো জঙ্গলের মধ্যে দেখি। সেই রাত্রে অত বড় বাঘের পায়ের সদ্য থাবা দেখিয়া ততক্ষণে সকলেই ভয়ে কাঁপিতে শুরু করিয়াছে। জঙ্গলের মধ্যে কেউ যাইতে রাজি নয়। ধমক ও গালমন্দ দিয়া 10 লোক জুটাইয়া মশাল হাতে টিন পিটাইতে পিটাইতে সবাই মিলিয়া জঙ্গলের নানা স্থানে বৃথা অনুসন্ধান করা গেল। পরদিন বেলা 10টার সময় মাইল 2 দক্ষিণ পূর্ব কোণের ঘন জঙ্গলের মধ্যে একটা বড় আসান গাছের তলায় শিশুটির রক্তাক্ত দেহাবশেষ আবিষ্কৃত হইল। কৃষ্ণপক্ষের কি ভীষণ অন্ধকার রাত্রিগুলি নামিল তাহার পরে। সদর কাছারি হইতে বাঁকে সিং জমাদারকে আনাইলাম। বাঁকে সিং শিকারী, বাঘের গতিবিধির অভ্যাস তার ভালো জানা। সে বলিল, হুজুর, মানুষ খেকো বাঘ বড় ধূর্ত হয়, আর কটা লোক মরবে, সাবধান হয়ে থাকতে হবে। ঠিক 3 দিন পরেই বনের ধারে সন্ধ্যার সময় একটা রাখালকে বাঘে লইয়া গেল। ইহার পরে লোকে ঘুম বন্ধ করে দিল। রাত্রে এক অপরূপ ব্যাপার। বিস্তীর্ণ বৈহারের বিভিন্ন খোঁপড়ি হইতে সারা রাত টিনের ক্যানেস্ত্রা পিটাইতেছে, মাঝে মাঝে কাঁসের ডাঁটার আঁটি জ্বালাইয়া আগুন করিতেছে। আমি বাঁকে সিং প্রহরে প্রহরে বন্দুকের দেওড় করিতেছি। আর শুধুই কি বাঘ, ইহার মধ্যে একদিন মোহনপুরা ফরেস্ট হইতে বন্য মহিষের দল বাহির হইয়া অনেকখানি ক্ষেতের ফসল তছনাচ করে দিল। আমার কাঁসের খোঁপড়ির দরজার কাছেই সিপাহীরা খুব আগুন করিয়ে রাখিয়াছে। মাঝে মাঝে উঠিয়া তাহাতে কাঠ ফেলিয়া দিই। পাশের খোঁপড়িতে সিপাহীরা কথাবার্তা বলিতেছে। খোঁপড়ির মেঝেতেই শুইয়া আছি। মাথার কাছের ঘুলঘুলি দিয়া দেখা যাইতেছে ঘন অন্ধকারে ঘেরা বিস্তীর্ণ প্রান্তর। দূরে ক্ষীণ তারার আলোয় পরিদৃশ্যমান জঙ্গলের আবছায়া সীমারেখা। অন্ধকার আকাশের দিকে চাহিয়া মনে হইল যেন মৃত নক্ষত্র লোক থেকে তুষারবর্ষী হিমবাতাস তরঙ্গ তুলিয়া ছুটিয়া আসিতেছে পৃথিবীর দিকে। লেপতোষক হিমে ঠান্ডা জল হইয়া গিয়াছে, আগুন নিভিয়ে আসিতেছে। কি দুরন্ত শীত, আর সেই সঙ্গে উন্মুক্ত প্রান্তরের অবাধ হু হু তুষার শীতল নৈশ্য হাওয়া। কিন্তু কি করিয়া থাকে এখানকার লোকেরা এই শীতে, এই আকাশের তলায়, সামান্য কাঁসের খোপড়ি ঠান্ডা মেঝের উপর? কি করিয়া রাত্রি কাটায়? তার উপর ফসল চৌকি দিবার এই কষ্ট। বন্য মহিষের উপদ্রব কম নয়, বাঘও আছে। আমাদের বাংলাদেশের চাষিরা কি এত কষ্ট করিতে পারে? অত উর্বর জমিতে, অত নিরুপদ্রব গ্রাম্য পরিবেশের মধ্যে ফসল করিয়াও তাহাদের দুঃখ ঘোচে না। আমার ঘরের 2-300 হাত দূরে দক্ষিণ ভাগলপুর হইতে আগত জনকতক কাটুনি মজুর স্ত্রীপুত্র লইয়া ফসল কাটিতে আসিয়াছে।
একদিন সন্ধ্যায় তাহাদের খুপরির কাজ দিয়ে আসিবার সময় দেখি কুড়ের সামনে বসিয়া সবাই আগুন পোহাইতেছে। এদের জগৎ আমার কাছে অনাবিষ্কৃত, অজ্ঞাত। ভাবিলাম, সেটা দেখি না কেমন? গিয়া বলিলাম, বাবাজি, কি করা হচ্ছে? একজন বৃদ্ধ ছিল দলে, তাহাকেই এই সম্বোধন। সে উঠিয়া দাঁড়াইয়া আমায় সেলাম করিল, বসিয়া আগুন পোহাইতে অনুরোধ করিল। ইহা এদেশের প্রথা। শীতকালে আগুন পোহাইতে আহ্বান করা ভদ্রতার পরিচয়। গিয়া বসিলাম। খুপরির মধ্যে উকি দিয়া দেখি বিছানা বা আসবাবপত্র বলিতে ইহাদের কিছু নাই। কুঁড়েঘরের মেঝেতে মাত্র কিছু শুকনো ঘাস বিছানো। বাসনকুসুমের মধ্যে খুব বড় একটা কাঁসার জামবাটি আর একটা লোটা। কাপড় যার যা পরনে আছে, আর এক টুকরা বস্ত্র বাড়তি নাই। কিন্তু তাহা তো হইল, এই নিধারুণ শীতে ইহাদের লেপ কাঁথা কই? রাত্রে গায়ে দেয় কি? কথাটা জিজ্ঞাসা করিলাম। বৃদ্ধের নাম নকশেদি ভগত, জাতি গাঙ্গোতা। সে বলিল, কেন? খুবড়ির কোণে ওই যে কলাইয়ের ভুসি দেখছেন না, রয়েছে টাল করা। বুঝিতে পারিলাম না। কলাইয়ের ভুসির আগুন করা হয় রাত্রে? নকশেদি আমার অজ্ঞতা দেখিয়া হাসিল। তা নয় বাবুজি, কলাইয়ের ভুসির মধ্যে ঢুকে ছেলেপিলেরা শুয়ে থাকে। আমরাও কলাইয়ের ভুসি গায়ে চাপা দিয়ে শুই। দেখছেন না, অন্তত 5 মণ ভুসি মজুত রইছে। ভারী অম কলাইয়ের ভুসিতে। 2খানা কম্বল গায়ে দিলেও অমন অম হয় না। আর আমরা পাবই বা কোথায় কম্বল বলুন না? বলিতে বলিতে একটা ছোট ছেলেকে ঘুম পাড়াইয়া তাহার মা খুপড়ির কোণের ভুসির গাদার মধ্যে তাহার পা হইতে গলা পর্যন্ত ঢোকাইয়া কেবলমাত্র মুখখানা বাহির করিয়া শোয়াইয়া রাখিয়া আসিল। মনে মনে ভাবিলাম, মানুষে মানুষের খোঁজ রাখে কতটুকু? কখনো কি জানিতাম এসব কথা? আজ যেন সত্যিকার ভারতবর্ষকে চিনিতেছি। অগ্নিকুণ্ডের অপর পার্শ্ব বসিয়া একটা মেয়ে কি রাঁধিতেছে। জিজ্ঞাসা করিলাম, ও কি রান্না হচ্ছে? নকশেদি বলিল, ঘাঁটো। ঘাঁটো কি জিনিস? এবার বোধহয় রন্ধনরতা মেয়েটি ভাবিল, এ বাঙালি বাবু সন্ধ্যাবেলায় কোথায় হইতে আসিয়া জুটিল। এ দেখিতেছি নিতান্ত বাতুল, কিছুই খোঁজ রাখে না দুনিয়ার। সে খিলখিল করিয়া হাসিয়া উঠিয়া বলিল, ঘাঁটো জানো না বাবুজি? মকাই সেদ্ধ। যেমন চাল সেদ্ধ হলে বলে ভাত, মকাই সেদ্ধ করলে বলে ঘাঁটো। মেয়েটি আমার অজ্ঞতার প্রতি কৃপাবশত কাঠের খুন্তির আগায় উক্ত দ্রব্য একটুখানি হাঁড়ি হইতে তুলিয়া দেখাইল। কি দিয়ে খায়? এবার হইতে যত কথাবার্তা মেয়েটিই বলিল। হাসি হাসি মুখে বলিল, নুন দিয়ে, শাক দিয়ে, আবার কি দিয়ে খাবে বলো না? শাক রান্না হয়েছে। ঘাঁটো নামিয়ে শাক চড়াবো, মটর শাক তুলে এনেছি। মেয়েটি খুবই সপ্রতিভ। জিজ্ঞাসা করিল, কলকাতায় থাকো বাবুজি? হ্যাঁ। কীরকম জায়গা? আচ্ছা, কলকাতায় নাকি গাছ নাই, ওখানকার সব গাছপালা কেটে ফেলেছে। কে বললে তোমায়? একজন ওখানে কাজ করে আমাদের দেশের, সে একবার বলেছিল। কীরকম জায়গা দেখতে বাবুজি? এই সরলাবন্য মেয়েটিকে যতদূর সম্ভব বুঝাইবার চেষ্টা করিলাম আধুনিক যুগের একটা বড় শহরের ব্যাপারখানা কি। কতদূর বুঝিল জানি না। বলিল, কলকাতা শহর দেখতে ইচ্ছে হয়, কে দেখাবে? তারপর আরও অনেক কথা বলিলাম তাহার সঙ্গে। রাত বাড়িয়া গিয়াছে, অন্ধকার ঘন হইয়া আসিল। উহাদের রান্না শেষ হইয়া গেল। খুপড়ির ভিতর হইতে সেই বড় জামবাটিটা আনিয়া তাহাতে ফ্যান ভাতের মতো জিনিসটা ঢালিল। উপর উপর একটু নুন ছড়াইয়া বাটিটা মাঝখানে রাখিয়া ছেলেমেয়েরা সবাই মিলিয়া চারিদিকে গোল হইয়া বসিয়া খাইতে আরম্ভ করিল। আমি বলিলাম, তোমরা এখান থেকে বুঝি দেশে ফিরবে? নকশেদি বলিল, দেশে এখন ফিরতে অনেক দেরি। এখান থেকে ধরমপুর অঞ্চলে ধান কাটতে যাব। ধান তো এদেশে হয় না, ওখানে হয়। ধান কাটার কাজ শেষ হইলে আবার যাব গম কাটতে, মুঙ্গের জেলায়। গমের কাজ শেষ হতে জ্যৈষ্ঠ মাস এসে পড়বে। তখন আবার খিড়ি কাটা শুরু হবে, আপনাদেরই এখানে। তারপর কিছুদিন ছুটি। শ্রাবণ ভাদ্রে আবার মকাই ফসলের সময় আসবে। মকাই শেষ হলেই কলাই এবং ধরমপুর পূর্ণিয়া অঞ্চলে কার্তিক সাল ধান। আমরা সারা বছর এই রকম দেশে দেশেই ঘুরে বেড়াই। যেখানে যে সময় যে ফসল সেখানে যাই, নইলে খাবো কি? বাড়িঘর বলে তোমাদের কিছু নেই? এবার মেয়েটি কথা বলিল। মেয়েটির বয়স 24-25, খুব স্বাস্থ্যবতী, বার্নিশ করা কালো রং, নিটোল গড়ন, কথাবার্তা বেশ বলিতে পারে,
আর গলার সুরটা দক্ষিণ বিহারের দেহাতি হিন্দিতে বড় চমৎকার শোনায়। বলিল, কেন থাকবে না বাবুজি, সবই আছে, কিন্তু সেখানে থাকলে তো আমাদের চলে না। সেখানে যাব গরমকালের শেষে, শ্রাবণ মাসের মাঝামাঝি পর্যন্ত থাকব, তারপর আবার বেরুতে হবে বিদেশে। বিদেশেই যখন আমাদের চাকরি, তাছাড়া বিদেশে কত কি মজা দেখা যায়। এই দেখবেন ফসল কাটা হয়ে গেলে আপনাদের এখানেই কত দেশ থেকে কত লোক আসবে, কত বাজিয়ে গাইয়ে নাচনেওয়ালি, কত বহুরূপী সং। আপনি বোধহয় দেখেননি এসব? কি করে দেখবেন, আপনাদের এই অঞ্চলে তো ঘোর জঙ্গল হয়ে পড়েছিল, সবে এইবার চাষ হয়েছে। এই তো দেখুন না, আসে আর 15 দিনের মধ্যেই, এই তো সবারই রোজগারের সময় আসছে। চারিদিক নির্জন, দূরে বস্তিতে কারা টিন পিটাইতেছে অন্ধকারের মধ্যে। মনে ভাবিলাম, এই অর্গলহীন কাশডাটার বেড়া, আগর দেওয়া কুড়েতে ইহারা রাত কাটাইবে এই সাপদসংকুল অরণ্যের ধারে, ছেলেপুলে লইয়া? সাহসও আছে বলিতে হইবে। এই তো মাত্র দিন কয়েক আগে এদেরই মতো আর একটা খুপড়ি হইতে ছেলে লইয়া গিয়েছে মায়ের কোল হইতে। এদেরও বা ভরসা কিসের? অথচ একটা ব্যাপার দেখিলাম, ইহারা যেন ব্যাপারটা গ্রাহ্যের মধ্যেই আনিতেছে না, তত সন্ত্রস্ত ভাবও নাই। এই তো এত রাত পর্যন্ত অনুমুক্ত আকাশের তলায় বসিয়া গল্পগুজব রান্নাবান্না করিল। বলিলাম, তোমরা একটু সাবধানে থাকবে, মানুষ খেকো বাঘ বেরিয়েছে জানো তো? মানুষ খেকো বাঘ বড় ভয়ানক জানোয়ার আর বড় ধূর্ত। আগুন রাখো খুপুরির সামনে আর ঘরের মধ্যে গিয়ে ঢুকে পড়ো, ওই তো কাছেই বন, রাত বেরোতের ব্যাপার। মেয়েটি বলিল, বাবুজি, আমাদের সয়ে গিয়েছে। পূর্ণিয়া জেলায় যেখানে ফি বছর ধান কাটতে যাই, সেখানে পাহাড় থেকে বুনো হাতি নামে। সে জঙ্গল আরও ভয়ানক। ধানের সময় বিশেষ করে বুনো হাতির দল এসে উপদ্রব করে। মেয়েটি আগুনের মধ্যে আর কিছু শুকনো বনঝাউয়ের ডাল ফেলিয়া দিয়ে সামনের দিকে সরিয়া আসিয়ে বসিল। বলিল, সেবার আমরা অখিলকুচা পাহাড়ের নিচে ছিলাম। একদিন রাত্রে এক খুপড়ির বাইরে রান্না করছি, চেয়ে দেখি 50 হাত দূরে 4-5টা বুনো হাতি কালো কালো পাহাড়ের মতো দেখাচ্ছে অন্ধকারে, যেন আমাদের খুপড়ির দিকেই আসছে। আমি ছোট ছেলেটাকে বুকে নিয়ে বড় মেয়েটার হাত ধরে রান্না ফেলে খুপড়ির মধ্যে তাদের রেখে এলাম। কাছে আর কোনো লোকজন নেই। বাইরে এসে দেখি তখন হাতি কটা একটু থমকে দাঁড়িয়েছে। ভয়ে আমার গলা কাঠ হয়ে গিয়েছে। হাতিতে খুব দেখতে পায় না, তাই রক্ষে ওরা বাতাসে গন্ধ পেয়ে দূরের মানুষ বুঝতে পারে। তখন বোধহয় বাতাস অন্যদিকে বইছিল। যাই হোক, তারা অন্যদিকে চলে গেল। ওহ, সেখানেও এমনি বাবুজি সারা রাত টিন পিটায় আর আলো জ্বালিয়ে রাখে হাতির ভয়ে। এখানে বুনো মহিষ, সেখানে বুনো হাতি, ওসব শয়েগা হয়ে গিয়েছে। রাত বেশি হওয়াতে নিজের বাসায় ফিরলুম। 15 দিনের মধ্যে ফুলকিয়া বৈহারের চেহারা বদলাইয়া গেল। সরিষার গাছ শুকাইয়া মারিয়া বীজ বাহির করিবার সঙ্গে সঙ্গে কোথা হইতে দলে দলে নানা শ্রেণীর লোক এসে জুটিতে লাগিল। পূর্ণিয়া, মুঙ্গের, ছাপড়া প্রভৃতি স্থান হইতে মারোয়াড়ি ব্যবসায়ীরা দাড়িপাল্লা ও বস্তা লইয়া আসিল মাল কিনিতে। তাহাজের সঙ্গে কুলির ও গাড়োয়ানের কাজ করিতে আসিল একদল লোক। হালইকররা আসিয়া অস্থায়ী কাশের ঘর তুলিয়া মিঠাইয়ের দোকান খুলিয়া সতেজে পুরি, কোচাউরি, লাড্ডু, কালাকান্দ বিক্রয় করিতে লাগিল। ফিরিওয়ালারা নানা রকম সস্তা ও খেলো মনোহারী জিনিস, কাঁচের বাসন, পুতুল, সিগারেট, ছিটের কাপড়, সাবান ইত্যাদি লইয়া আসিল। এ বাধে আসিল রং তামাশা দেখাইয়া পয়সা রোজগার করিতে কত ধরনের লোক, নাচতে দেখাইতে, রাম সীতা সাজিয়া ভক্তের পূজা পাইতে, হনুমানজির সিঁদুর মাখা মূর্তি হাতে পাণ্ডা ঠাকুর আসিল প্রণামী কুড়াইতে। এই সময়ে সকলেরই 2 পয়সা রোজগারের সময় এসব অঞ্চলে। আর বছরও যে জনশূন্য ফুলকিয়া বৈহারের প্রান্তর ও জঙ্গল দিয়া বেলা পড়িয়া গেলে ঘোড়ায় যেতেও ভয় করত, এবছর তাহার আনন্দোৎফুল্ল মূর্তি দেখিয়া চমৎকৃত হইতে হয়। চারিদিকে বালক বালিকার হাস্যধ্বনি, কলরব, সস্তা টিনের ভেপুর পিপি বাজনা, ঝুমঝুমির আওয়াজ, নাচিয়েদের ঘুঙুরের ধ্বনি, সমস্ত ফুলকিয়ার বিরাট প্রান্তর জুড়িয়া যেন একটা বিশাল মেলা বসিয়া গিয়াছে। লোকসংখ্যাও বাড়িয়া গিয়াছে অত্যন্ত বেশি। কত নতুন খোপড়ি, কাশের লম্বা চালাঘর চারিদিকে রাতারাতি উঠিয়া গেল। ঘর তুলিতে এখানে কোনো খরচ নাই।
জঙ্গলে আছে কাঁস ও বনঝাউ, কি কেঁদ গাছের গুঁড়ি ও ডাল। শুকনো কাঁসের ডাটার খোলা পাকাইয়া এদেশে একরকম ভারী শক্ত রশি তৈরি করে। আর আছে ওদের নিজেদের শারীরিক পরিশ্রম। ফুলকিয়ার তহসিলদার আসিয়া জানাইল, এই সব বাইরের লোক, যাহারা এখানে পয়সা রোজগার করিতে আসিয়াছে, ইহাদের কাছে জমিদারের খাজনা আদায় করিতে হইবে। বলিল, আপনি রীতিমতো কাছারি করুন হুজুর, আমি সব লোক একে একে আপনার কাছে হাজির করাই, আপনি ওদের মাথাপিছু একটা খাজনা ধার্য করে দিন। কত রকমের লোক দেখিবার সুযোগ পাইলাম এই ব্যাপারে। সকাল হইতে 10টা পর্যন্ত কাছারি করিতাম, বৈকালে আবার 3টার পর হইতে সন্ধ্যা পর্যন্ত। তহসিলদার বলিল, এরা বেশি দিন এখানে থাকবে না, ফসল মাড়াই ও বেচাকেনা শেষ হয়ে গেলেই সব পালাবে, এর আগে এদের পাওনা আদায় করে নিতে হইবে। একদিন দেখিলাম একটি খামারে মারোয়ারি মহাজনেরা মাল মাপিতেছে। আমার মনে হইল ইহারা ওজনে নিরীহ প্রজাদের ঠকাইতেছে। আমার পাটোয়ারি ও তহসিলদারদের বলিলাম, সমস্ত ব্যবসায়ীর কাঁটা ও দাঁড়ি পরীক্ষা করিয়া দেখিতে। 2-4 জন মহাজনকে ধরিয়া মাঝে মাঝে আমার সামনে আনিতে লাগিল। তাহারা ওজনে ঠকাইয়াছে, কাহারও দাঁড়ির মধ্যে জুয়া চুরিয়াছে। সেসব লোককে মহাল হইতে বাহির করিয়া দিলাম। প্রজাদের এত কষ্টের ফসল আমার মহালে অন্তত কেহ ফাঁকি দিয়া লইতে পারিবে না। দেখিলাম শুধু মহাজন নয়, নানা শ্রেণীর লোকে ইহাদের অর্থের ভার লাঘব করিবার চেষ্টায় ওত পাতিয়া রহিয়াছে। এখানে নগদ পয়সার কারবার খুব বেশি নাই। ফিরিওয়ালাদের কাছে কোনো জিনিস কিনিলে ইহারা পয়সার বদলে সরিষা দেয়। জিনিসের দামের অনুপাতে অনেক বেশি সরিষা দিয়া দেয়, বিশেষত মেয়েরা। তাহারা নিতান্ত নিরীহ ও সরল। যা তা বুঝাইয়া তাহাদের নিকট হইতে ন্যায্য মূল্যের চতুর্গুণ ফসল আদায় করা খুবই সহজ। পুরুষেরাও বিশেষ বৈষয়িক নয়। তাহারা বিলাতি সিগারেট কেনে, জুতা জামা কেনে। ফসলের টাকা ঘরে আসিলেই ইহাদের ও বাড়ির মেয়েদের মাথা ঘুরিয়া যায়। মেয়েরা ফরমাস করে রঙিন কাপড়ের, কাঁচের ও এনামেলের বাসনের। হালুইকরের দোকান হইতে ঠোঙা ঠোঙা লাড্ডু কচৌড়ি আসে। নাচ দেখিয়া গান শুনিয়াই কত পয়সা উড়িয়াই দেয়। ইহার ওপরে রামজি হনুমানজির প্রণামী ও পূজা তো আছেই, তার ওপরেও আছে জমিদার ও মহাজনের পাঁই কোপেয়া দ্বারা। দুর্দান্ত শীতে রাত জাগিয়া বন্য শূকর ও বন্য মহিষের উপদ্রব হইতে কত কষ্টে ফসল বাঁচাইয়া বাঘের মুখে সাপের মুখে নিজেদের ফেলিতে দ্বিধা না করিয়া সারা বছরের ইহাদের যাহা উপার্জন, এই 15 দিনের মধ্যেই খুশির সহিত তাহা উড়িয়াই দিতে ইহাদের বাঁধে না দেখিলাম। কেবল একটা ভালোর দিক দেখা গেল, ইহারা কেহ মদ বা তাড়ি খায় না। গাঙ্গতা বা ভুঁইহার ব্রাহ্মণদের মধ্যে সব নেশার রেওয়াজ নাই। সিদ্ধিটা অনেকে খায়, তাও কিনিতে হয় না। বন সিদ্ধির জঙ্গল হইয়া আছে লোপটুলিয়া ও ফুলকিয়ার প্রান্তরে। পাতা ছিড়িয়া আলিলেই হইল, কে দেখিতেছে। একদিন মুনেশ্বর সিং আসিয়া জানাইল, একজন লোক জমিদারের খাজনা ফাঁকি দিবার উদ্দেশ্যে ঊর্ধ্বশ্বাসে পলাতিতেছে, হুকুম হয়তো ধরিয়া আনে। বিস্মিত হইয়া বলিলাম, পলাচ্ছে কিরকম? দৌড়ে পলাচ্ছে? ঘোড়ার মতো দৌড়ুচ্ছে হুজুর, এতক্ষণে বড় কুণ্ডি পার হয়ে জঙ্গলের ধারে গিয়ে পৌঁছল। দুর্বৃত্তকে ধরিয়া আনিবার হুকুম দিলাম। 1 ঘণ্টার মধ্যে 4-5 জন সিপাহী পলাতক আসামিকে আমার সামনে আনিয়া হাজির করিল। লোকটাকে দেখিয়া আমার মুখে কথা সরিল না। তাহার বয়স 60-এর কম কোনো মতেই হইবে বলিয়া আমার তো মনে হইল না। মাথার চুল সাদা, গালের চামড়া কুঞ্চিত হইয়া গিয়াছে। চেহারা দেখিয়া মনে হয় সে কতকাল বুভুক্ষু ছিল, এইবার ফুলকিয়া বৈহারের খামারে আসিয়া পেট ভরিয়া খাইতে পাইয়াছে। শুনিলাম সে নাকি ননিচোর নাটুয়া সাজিয়া আজ কয়দিনে বিস্তর পয়সা রোজগার করিয়াছে। গ্র্যান্ড সাহেবের বটগাছের তলায় একটা খুবড়িতে থাকিত। আজ কয়দিন ধরিয়া সিপাহীরা তাহার কাছে খাজনার তাগাদা করিতেছে, কারণ এদিকে ফসলের সময়ও ফুরাইয়া আসিল। আজ তাহার খাজনা মিটাইবার কথা ছিল। হঠাৎ দুপুরের পরে সিপাহীরা খবর পায় সে লোকটা তল্পা বাঁধিয়া রোনা হইয়াছে। মুনেশ্বর সিং ব্যাপার কি জানিতে গিয়া দেখে যে আসামি বৈহার ছাড়িয়া চলিতে আরম্ভ করিয়াছে পূর্ণিয়া অভিমুখে। মুনেশ্বরের হাঁক শুনিয়া সে নাকি দৌড়িতে আরম্ভ করিল। তাহার পরই এই অবস্থা। সিপাহীদের কথার সত্যতা সম্বন্ধে কিন্তু আমার সন্দেহ জন্মিল। প্রথমত, ননিচোর নাটুয়া মানে যদি বালক শ্রীকৃষ্ণ হয়,
তবে ইহার শেষ হাজিবার আর বয়স আছে কি? দ্বিতীয়ত, এ লোকটা ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া পলাইতেছিল, এ কথা বা কি করিয়া সম্ভব? কিন্তু উপস্থিত সকলেই হলপ করিয়া বলিল, উভয় কথাই সত্য। তাহাকে কড়া সুরে বলিলাম, তোমারে দুর্বুদ্ধি কেন হল? জমিদারের খাজনা দিতে হয় জানোলা? তোমার নাম কি? লোকটা ভয়ে বাতাসের মুখে তালপাতার মতো কাঁপিতেছিল। আমার সিপাহীরা একে যায় তো আড়ে পায়, ধরিয়া নিতে বলিলে বেঁধে আনে। তাহারা যে এই বৃদ্ধ নটের প্রতি খুব সদয় ও মোলায়েম ব্যবহার করে নাই, ইহার অবস্থা দেখিয়া বুঝিতে দেরি হইল না। লোকটা কাঁপিতে কাঁপিতে বলিল, তাহার নাম দশরথ। কি জাত? বাড়ি কোথায়? আমরা ভূঁইহার, বাভন হুজুর। বাড়ি মুঙ্গের জেলা, শাহেদপুর কামাল। পালাচ্ছিলে কেন? কই না, পালাবো কেন হুজুর? বেশ, খাজনা দাও। কিছুই পাইনি, খাজনা দেব কোথায় থেকে? নাচ দেখিয়ে সর্ষে পেয়েছিলাম, তাহা বেচে কদিন পেটে খেয়েছি। হনুমানজির ক্রিয়া। সিপাহীরা বলিল, সব মিথ্যে কথা, শুনবেন না হুজুর, ও অনেক টাকা রোজগার করেছে, ওর কাছেই আছে। হুকুম করেন তোর কাপড় চোপড় সন্ধান করি। লোকটা ভয়ে হাত জোড় করিয়া বলিল, হুজুর, আমি বলছি আমার কাছে কত আছে। পরে কোমর হইতে একটা গেজে বাহির করিয়া উপুড় করে ঢালিয়া বলিল, এই দেখুন হুজুর, 13 আনা পয়সা আছে। আমার কেউ নেই, এই বুড়ো বয়সে কেই বা আমায় দেবে? আমি নাচ দেখিয়েই ফসলের সময় খামারে খামারে বেরিয়ে যাহা রোজগার করি, আবার সেই গমের সময় পর্যন্ত এতেই চালাবো। তার এখনো 3 মাস দেরি। যা পাই পেটে দুটো খাই, এই পর্যন্ত। সিপাহীরা বলেছে আমায় নাকি 8 আনা খাজনা দিতে হবে, তাহলে আমার আর রইল মোট 5 আনা। 5 আনায় 3 মাস কি খাবো? বলিয়াম, তোমার হাতে ও পোঁটলাতে কি আছে, বার করো। লোকটা পোঁটলা খুলিয়া দেখাইল, তাহাতে আছে ছোট্ট একখানা টিন মোড়া আরশি, একটা নাংতার মুকুট, ময়ূর পাখা সমেত, গালে মাখিবার রং, গলায় পরিবার পুতির মালা ইত্যাদি, কৃষ্ণ ঠাকুর সাজিবার উপকরণ। বলিল, দেখুন, তবুও বাঁশি নেই হুজুর। একটা টিনের বড় বাঁশি 8 আনার কম হবে না। এখানে নলখাগড়ার বাঁশিতে কাজ চালিয়েছি। এরা গাঙ্গতা জাত, এদের ভোলানো সহজ, কিন্তু আমাদের মুঙ্গের জেলার লোক সব বড় এলেমদার। বাঁশি না হলে হাসবে, কেউ পয়সা দেবে না। বলিলাম, তুমি খাজনা দিতে না পারো, নাচ দেখিয়ে যাও খাজনার বদলে। বৃদ্ধ হাতে যেন স্বর্গে পাইয়াছে এমন ভাব দেখাইল। তাহার পর গালে মুখে রং মাখিয়া, ময়ূর পাখা মাথায়, ওই বয়সে সে যখন 12 বছরের বালকের ভঙ্গিতে হেলিয়ে দুলিয়ে হাত নাড়িয়া নাচিতে নাচিতে গান ধরিল, তখন হাসিব কি কাঁদিব স্থির করিতে পারিলাম না। আমার সিপাহীরা তো মুখে কাপড় দিয়া বিদ্রুপের হাসি চাপিতে প্রাণপণ করিতেছে। তাহাদের চক্ষে ননিচোর নাটোয়ার নাচ এক মারাত্মক ব্যাপারে পরিণত হইল। বেচারীরা ম্যানেজার বাবুর সামনে না পারে প্রাণ খুলিয়া হাসিতে, না পারে দুর্দমনীয় হাসির বেগ সামলাইতে। সেরকম অদ্ভুত নাচ কখনো দেখিনি। 60 বছরের বৃদ্ধ কখনো বালকের মতো অভিমানে ঠোঁট ফুলাইয়া কাল্পনিক জননী যশোদার নিকট হইতে দূরে চলিয়া আসিতেছে, কখনো একগাল হাসিয়া সঙ্গী রাখাল বালকগণের মধ্যে চোরা ননি বিতরণ করিতেছে। যশোদা হাত বাঁধিয়া রাখিয়াছেন বলিয়া কখনো জোর হাতে চোখের জল মুছিয়া খুঁতখুত করিয়া বালকের সুরে কাঁদিতেছে। সমস্ত জিনিস দেখিলে হাসিতে হাসিতে পেটের নাড়ি ছেড়িয়া যায়, দেখিবার মতো বটে। নাচ শেষ হইল। আমি হাততালি দিয়ে যথেষ্ট প্রশংসা করিলাম। বলিলাম, এমন নাচ কখনো দেখিনি দশরথ, বড় চমৎকার নাচো। আচ্ছা, তোমার খাজনা মাপ করিয়ে দিলাম, আমার নিজ থেকে এই 2 টাকা বকশিস দিলাম খুশি হয়ে। বাড়ি চমৎকার নাচ। আর দিন 10-12 মধ্যে ফসল কেনা বেচা শেষ হইয়া গেল। বাড়তি লোক সব যে যার দেশে চলিয়া গেল। রহিল মাত্র যাহারা এইখানে জমি চষিয়া বাস করিতেছে তাহারাই। দোকান পসার উঠিয়া গেল, নাচওয়ালা ফিরিওয়ালা অন্যত্র রোজগারের চেষ্টায় গেল। কাটুনি জনমজুরের দল এখনো পর্যন্ত ছিল শুধু এই সময়ের আমোদ তামাশা দেখিবার জন্য। এইবার তাহারাও বাসা উঠাইবার জোগাড় করিতে লাগিল। একদিন বেড়াইয়া ফিরিবার সময় আমি আমার পরিচিত সেই নকশেদি ভকতের খুপড়িতে দেখা করিতে গেলাম। সন্ধ্যার বেশি দেরি নেই। দিগন্তব্যাপী ফুলকিয়া বৈহারের পশ্চিম প্রান্তে একেবারে সবুজ বনরেখার মধ্যে ডুবিয়া
টকটকে রাঙা প্রকাণ্ড বড় সূর্যটা অস্ত যাইতেছে। এখানকার এই সূর্যাস্তগুলি বিশেষত এই শীতকালে এত অদ্ভুত সুন্দর যে এই সময় মাঝে মাঝে আমি মহালিখা রূপের পাহাড়ে উঠিয়া বিস্ময়জনক দৃশ্যের প্রতীক্ষা করি। নকশেদি তাড়াতাড়ি উঠিয়া কপালে হাত দিয়ে আমায় সেলাম করিল, বলিল, ও মঞ্চি, বাবুজিকে বসবার একটা কিছু পেতে দে। নকশেদির খুপড়িতে একজন প্রৌঢ়া স্ত্রীলোক আছে। সে যে নকশেদির স্ত্রী তাহা অনুমান করা কিছু শক্ত নাই, কিন্তু সে প্রায়ই বাইরের কাজকর্ম অর্থাৎ কাঠ ভাঙা, কাঠ কাটা, দূরবর্তী ভীমদাস টোলার পাতকুয়া হইতে জল আনা ইত্যাদি লইয়া থাকে। মঞ্চি সেই মেয়েটি যে আমাকে বুনো হাতির গল্প বলিয়াছিল। সে আসিয়া শুষ্ক কাশের ডাঁটায় বোনা একখানা চ্যাঁটাই পাতি দিল। তার সেই দক্ষিণ বিহারের দেহাতি ছিকাছিকি বুলির সুন্দর টানের সঙ্গে মাথা দুলাইয়া হাসি হাসি বলিল, কেমন দেখলেন বাবুজি বৈহারের মেলা? বলেছিলাম না, কত নাচ তামাশা আমোদ হবে, কত জিনিস আসবে, দেখলেন তো? অনেক দিন আসেননি বাবুজি, বসুন, আমরা যে শিগগির চলে যাচ্ছি। ওদের খুপড়ির দোরের কাছে লম্বা আধশুকনো ঘাসের ওপর চ্যাটাই পাতিয়ে বসিলাম, যাহাতে সূর্যাস্তটা ঠিক সামনাসামনি দেখিতে পাই। চারিদিকে জঙ্গলের গায়ে একটা মৃদু রাঙা আভা পড়িয়াছে। একটা অবর্ণনীয় শান্তি আর নীরবতা বিশাল বৈহার জুড়িয়া। মঞ্চির কথার উত্তর দিতে বোধহয় একটু দেরি হইল। সে আবার কি একটা প্রশ্ন করিল, কিন্তু ওর ছিকাছিকি বুলি আমি খুব ভালো বুঝি না। কি বলিল না বুঝিতে পারিয়া অন্য একটা প্রশ্ন দ্বারা সেটা চাপা দিবার জন্য বলিলাম, তোমরা কালই যাবে? হ্যাঁ বাবুজি। কোথা যাবে? পূর্ণিয়া কিষানগঞ্জ অঞ্চলে যাব। পরে বলিল, নাচ তামাশা কেমন দেখলেন বাবু? বেশ ভালো ভালো লোক গাইয়ে এবার এসেছিল। একদিন ঝোলডুটোলার বড় বকাইন গাছের তলায় একটা লোক মুখে ঢোলক বাজাইছিল, শুনেছিলেন? কি চমৎকার বাবুজি! দেখিলাম মঞ্চি নিতান্ত বালিকার মতোই নাচ তামাশায় আমোদ পায়। এবার কত রকম কি দেখিয়াছে, মহা উৎসাহ ও খুশির সুরে তাহারই বর্ণনা করিতে বসিয়া গেল। নকশাদি বলিল, নে নে, বাবুজি কলকাতায় থাকেন, তোর চেয়ে অনেক কিছু দেখেছেন। ওই সব বড় ভালোবাসে বাবুজি, ওরই জন্য আমরা এতদিন এখানে রয়ে গেলাম। ও বললে, না দাঁড়াও, খামারের নাচ তামাশা লোকজন দেখে তবে যাব, বড্ড ছেলে মানুষ এখনো। মঞ্চি যে নকশেদির কে হয় তাহা এতদিন জিজ্ঞাসা করি নাই, যদিও ভাবিতাম বৃদ্ধের মেয়েই হইবে। আজ ওর কথায় আমার আর কোনো সন্দেহ রইল না। বলিলাম, তোমার মেয়ের বিয়ে দিয়েছ কোথায়? নকশেদি আশ্চর্য হয়ে বলিল, আমার মেয়ে? কোথায় আমার মেয়ে হুজুর? কেন, এই মঞ্চি তোমার মেয়ে নয়? আমার কথায় সকলের আগে খিলখিল করিয়া হাসিয়া উঠিল মঞ্চি। নকশেদির প্রৌঢ়া স্ত্রীও মুখে আঁচল চাপা দিয়া খুপড়ির ভিতর ঢুকিল। নকশেদি অপমানিত হওয়ার সুরে বলিল, মেয়ে কি হুজুর? ও যে আমার দ্বিতীয় পক্ষের স্ত্রী। বলিলাম, ও। অতঃপর খানিকক্ষণ সবাই চুপচাপ। আমি তো এমন অপ্রতিভ হইয়া পড়িলাম যে কথা খুঁজিয়া পাই না। মঞ্চি বলিল, আগুন করে দি, বড্ড শীত। শীত সত্যিই বড় বেশি। সূর্য অস্ত যাবার সঙ্গে সঙ্গে যেন হিমালয়ে পাহাড় নামিয়ে আসে। পূর্ব আকাশের নিচের দিকটা সূর্যাস্তের আভায় রাঙা, উপরটা কৃষ্ণাভ নীল। খুপড়ি হইতে কিছু দূরে একটা শুকনো কাঁশঝাড়ে মঞ্জি আগুন লাগাইয়া দিতে 10-12 ফুট দীর্ঘ ঘাস দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠিল। আমরা জ্বলন্ত কাঁশঝোপের কাছে গিয়া বসিলাম। নকশাদি বলিল, বাবুজি, এখনও ছেলে মানুষ আছে, ওর জিনিসপত্র কেনার দিকে বেজায় ঝোঁক। ধরুন এবার প্রায় 8-10 মণ সর্ষে মজুরি পাওয়া গিয়েছিল, তার মধ্যে 3 মণও খরচ করে ফেলেছে শখের জিনিসপত্র কেনবার জন্যে। আমি বললাম, গতর খাটানো মজুরির মাল দিয়ে তুইও সব কেন কেন? তা মেয়ে মানুষ শোনে না, কাঁদে, চোখের জল ফেলে। বলি, তবে কেন? মনে ভাবিলাম, তরুণী স্ত্রীর বৃদ্ধ স্বামী, না বলিয়াই আর কি উপায় ছিল? মঞ্চি বলিল, কেন, তোমায় তো বলেছি গম কাটানোর সময় যখন মেলা হবে তখন আর কিছু কিনব না, ভালো জিনিসগুলো সস্তায় পাওয়া গেল। নকশদির আগিয়া বলিল, সস্তা? বোকা মেয়ে মানুষ পেয়ে ঠকিয়ে নিয়েছে কানে দোকানদার আর ফেরিওয়ালা। সস্তা 5 সের সর্ষে নিয়ে একখানা চিরুনি দিয়েছে বাবুজি, আর বছর 83 রতনগঞ্জের গমের খামারে। মঞ্চি বলিল, আচ্ছা বাবুজি, নিয়ে আসছি জিনিসগুলো, আপনিই বিচার করে বলুন সস্তা কিনা। কথা শেষ করিয়াই মঞ্চি খুপড়ির দিকে ছুটিল এবং
কাঁচডাটার বোনা ডালাটা একটা ঝাঁপি হাতে করিয়া ফিরিল। তারপর সে ডালা তুলিয়া ঝাঁপির ভিতর হইতে জিনিসগুলি একে একে বাহির করিয়া আমার সামনে সাজাইয়া রাখিতে লাগিল। এই দেখুন কত বড় কাঁকই! 5 সের সর্ষের কমে এমনিতর কাঁকই হয়। দেখেছেন কেমন চমৎকার রং, শৌখিন জিনিস না? আর এই দেখুন একখানা সাবান, দেখুন কেমন গন্ধ। এও নিয়েছে 5 সের সর্ষে। সস্তা কিনা বলুন বাবুজি? সস্তা মনে করিতে পারিলাম কই, এখন একখানা বাজে সাবানের দাম কলিকাতার বাজারে 1 আনার বেশি নয়। 5 সের সর্ষের দাম নয়ালির মুখেও অন্তত 7.5 আনা। এই সরলা বন্য মেয়েরা জিনিসপত্রের দাম জানে না, খুবই সহজ এদের ঠকানো। মুন্সি আরও অনেক জিনিস দেখাইল। আহ্লাদের সহিত একবার এটা দেখায়, একবার ওটা দেখায়। মাথার কাঁটা, পাথরের আংটি, চীনামাটির পুতুল, এনামেলের ছোট ডিশ, খানিকটা চওড়া লাল ফিতে, এই সব জিনিস দেখিলাম। মেয়েদের প্রিয় জিনিসের তালিকা সব দেশে সব সমাজেই অনেকটা এক। বন্য মেয়ে মঞ্চি ও তাহার শিক্ষিতা ভগ্নির মধ্যে বেশি তফাত নাই। জিনিসপত্র সংগ্রহ ও অধিকার করার প্রবৃত্তি উভয়েরই প্রকৃতি দত্ত। বুড়ো নকশদীর রাগিলে কি হইবে? কিন্তু সবচেয়ে ভালো জিনিসটি মঞ্চি সর্বশেষে দেখাইবে বলিয়া চাপিয়া রাখিয়া দিয়াছে, তাহা কি তখন জানি? এইবার সে গর্বমিশ্রিত আনন্দের ও আগ্রহের সহিত সেটা বাহির করিয়া আমার সামনে মেলিয়া ধরিল। এক ছড়া নীল ও হলদে হিংলাজের মালা। সত্যি কি খুশি ও গর্বের হাসি দেখিলাম ওর মুখে। ওর সভ্য বনেদের মতো ও মনের ভাব গোপন করিতে তো শেখে নাই। একটি অনাবিল নির্ভেজাল নারী আত্মা ওর এইসব সামান্য জিনিসের অধিকারের উচ্ছ্বসিত আনন্দের ভিতর দিয়ে আত্মপ্রকাশ করিতেছে। নারী মনের এমন স্বচ্ছ প্রকাশ দেখিবার সুযোগ আমাদের সভ্য সমাজে বড় একটা ঘটে না। বলুন দেখি কেমন জিনিস? চমৎকার। কত দাম হতে পারে এর বাবুজি? কলকাতায় আপনারা পরেন তো? কলকাতায় আমি হিংলাজের মালা পরি না, আমরা কেহই পরি না। তবু আমার মনে হইল ইহার দাম খুব বেশি হইল 6 আনার বেশি নয়। বলিলাম, কত নিয়েছে বলো না? 17 সের সর্ষে নিয়েছে। জিতিনি বলিয়া লাভ কি যে সে ভীষণ ঠকি আছে? এসব জায়গায় এরকম হইবেই। কেন মিথ্যে আমি নকছেদির কাছে বকুনি খাওয়াইয়া ওর মনেরে অপূর্ব আহ্লাদ নষ্ট করিতে চাইব? আমারই অনভিজ্ঞতার ফলে এবছর এমন হইতে পারিয়াছে। আমার উচিত ছিল ফিরিওয়ালাদের জিনিসপত্রের দরের উপরে কড়া নজর রাখা। কিন্তু আমি নতুন লোক এখানে, কি করিয়া জানিব এদেশের ব্যাপার? ফসল মারিবার সময় মেলা হয় তাহাই তো জানিতাম না। আগামী বছর যাহাতে এমন ধারা না ঘটে তাহার ব্যবস্থা করিতে হইবে। পরদিন সকালে নকছেদি তাহার 2 স্ত্রী ও পুত্রকন্যা লইয়া এখান হইতে চলিয়া গেল। যাইবার পূর্বে আমার খোপড়িতে নকছেদি খাজনা দিতে আসিল, সঙ্গে আসিল মঞ্চি। দেখি মঞ্চি গলায় সেই হিংলাজের মালা ছড়াটি পরিয়া আসিয়াছে। হাসিমুখে বলিল, আবার আসব ভাদ্র মাসে মকাই কাটতে, তখন থাকবেন তো বাবুজি? আমরা জঙ্গলি হর্তকি নাচার করি শ্রাবণ মাসে, আপনার জন্যে আনব। মঞ্চিকে বড় ভালো লাগিয়াছিল। চলিয়া গেলে দুঃখিত হইলাম। একাদশ পরিচ্ছেদ। এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হইল। মোহনপুরা রিজার্ভ ফরেস্টের দক্ষিণে মাইল 15-20 দূরে একটা বিস্তৃত শাল ও বিড়ির পাতার জঙ্গল সেবার কালেক্টরের নিলামে ডাক হইবে খবর পাওয়া গেল। আমাদের হেড অফিসে তাড়াতাড়ি একটা খবর দিতে তার যোগে আদেশ পাইলাম বিড়ির পাতার জঙ্গল যেন আমি ডাকিয়া লই। কিন্তু তাহার পূর্বে জঙ্গলটা একবার আমার নিজের চোখে দেখা আবশ্যক। কি আছে না আছে না জানিয়া নিলাম ডাকিতে আমি প্রস্তুত নহি। এদিকে নিলামের দিনও নিকটবর্তী। তার পাওয়ার পরের দিনই সকালে রোয়ানা হইলাম। আমার সঙ্গের লোকজন খুব ভোরে বাক্স বিছানা ও জিনিসপত্র মাথায় রোয়ানা হইয়াছিল। মোহনপুরা ফরেস্টের সীমানায় কারো নদী পার হইবার সময় তাহাদের সহিত দেখা হইল। সঙ্গে ছিল আমাদের পাটোয়ারি বনোয়ারি লাল। কারো ক্ষীণকায়া পার্বত্য স্রোতস্বিনী, হাঁটুখানেক জল ঝিরঝির করিয়া উপল রাশির মধ্য দিয়া প্রবাহিত। আমরা দুজনে ঘোড়া হইতে নামিলাম, নইতো পিছল পাথরের নুড়িতে ঘোড়া পা হড়কাইলা পড়িয়া যাইতে পারে। দুপারে কটা বালির চড়া, সেখানেও ঘোড়ায় চাপা যায় না, হাঁটু পর্যন্ত বালিতে এমনি ডুবিয়ে যায়। অপর পারের কড়ারি জমিতে যখন পৌঁছিলাম তখন বেলা 11টা। বনোয়ারি পাটুয়ারি বলিল,
এখানে রান্নাবান্না করে নিলে হয় হুজুর, এরপরে জল পাওয়া যায় কিনা ঠিক নেই। নদীর দুপারেই জনহীন আরণ্যভূমি, তবে বড় জঙ্গল নয়, ছোটখাটো কেঁদ, পলাশ ও শালের জঙ্গল, খুব ঘন ও প্রস্তরাকীর্ণ। লোকজনের চিহ্ন কোনো দিকে নাই। আহারাদির কাজ খুব সংক্ষেপে সারিলেও সেখান থেকে রোয়ানা হইতে 1টা বেজে গেল। বেলা যখন যায় তখনও জঙ্গলের কুলকিনারা নাই। আমার মনে হইল আর বেশি দূর অগ্রসর না হয়ে একটা বড় গাছের তলায় আশ্রয় লওয়া ভালো। অবশ্য বনের মধ্যে ইহার পূর্বে 2টি বন্যগ্রাম ছাড়াইয়া আসিয়াছি, একটার নাম কুলপাল, একটার নাম বুড়ুড়ি, কিন্তু সে প্রায় বেলা 3টের সময়। তখন যদি জানা থাকিত যে সন্ধ্যার সময়ও জঙ্গল শেষ হইবে না, তাহলে সেখানেই রাত্রি কাটাইবার ব্যবস্থা করা যাইত। বিশেষ করিয়া সন্ধ্যের পূর্বে জঙ্গল বড় ঘন হইয়া আসিল। আগে ছিল ফাঁকা জঙ্গল, এখন যেন ক্রমেই চারিদিক হইতে বড় বড় বনস্পতির দল ভিড় করিয়া সরু সুড়ি কোতরা চাপিয়া ধরিতেছে। এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানটাতে তো চারিদিকেই বড় বড় গাছ, আকাশ দেখা যায় না, নৈশ্য অন্ধকার ইতিমধ্যেই ঘনাইয়া আসিছে। এক এক জায়গায় ফাঁকা জঙ্গলের দিকে বনের কি অনুপম শোভা! কি এক ধরনের থোঁকা থোঁকা সাদা ফুল সারা বনের মাথা আলো করিয়া ফুটিয়া আছে ছায়া গহনা পরাহ্নের নীলাভ আকাশের তলে। মানুষের চোখের আড়ালে সভ্য জগতের সীমা হইতে বহু দূরে এত সৌন্দর্য কার জন্যে যে সাজানো? বনোয়ারি বলিল, ও বুনো তেওড়ির ফুল হুজুর, এই সময় জঙ্গলে ফোটে, একরকমের লতা। যেদিকে চোখ যায় সেদিকেই গাছের মাথা, ঝোপের মাথা, ঈষৎ নীলাভ শুভ্র বুনো তেওড়ির ফুল ফুটিয়া আলো করিয়া রহিয়াছে। ঠিক যেন রাশি রাশি পেজা নীলাভ কাপাস তুলোকে ছড়াইয়া রাখিয়াছে বনের গাছের মাথায় সর্বত্র। ঘোড়া থামাইয়া মাঝে মাঝে কতক্ষণ ধরিয়া দাঁড়িয়ে আছি। এক এক জায়গায় শোভা এমনই অদ্ভুত যে সেদিকে চাহিয়া যেন একটা ছন্ন ছাড়া মনের ভাব হয়ে যায়। যেন মনে হয় কত দূরে, কোথায় আছি, সভ্য জগৎ হইতে বহু দূরে এক জনহীন অজ্ঞাত জগতের উদাস অপরূপ বন্য সৌন্দর্যের মধ্যে, যে জগতের সঙ্গে মানুষের কোনো সম্পর্ক নাই, প্রবেশের অধিকারও নাই, শুধু বন্য জীবজন্তু, বৃক্ষলতার জগৎ। বোধহয় আরও দেরি হইয়া গিয়াছিল আমার এই বারবার জঙ্গলের দৃশ্য হাঁ করে আর ঠমকিয়া দাঁড়িয়ে দেখার ফলে। বেচারি বনোয়ারি পাটুয়ারি আমার তাবে কাজ করে। সে জোর করিয়া আমায় কিছু বলিতে না পারিলেও মনে মনে নিশ্চয়ই ভাবিতেছে, এই বাঙালি বাবুটির নিশ্চয় মাথার দোষ আছে, একে দিয়া জমিদারির কাজ আর কত দিনে চলিবে। একটা বড় আসান গাছের তলায় সবাই মিলিয়ে আশ্রয় লওয়া গেল। আমরা আছি সব শুদ্ধ 8-10 জন লোক। বনোয়ারি বলিল, বড় একটা আগুন করো আর সবাই কাছাকাছি ঘেঁষে থাকো, ছড়িয়ে থেকো না, নানা রকম বিপদ এই জঙ্গলে রাত্রিকালে। গাছের নিচেই ক্যাম্প চেয়ার পাতিয়া বসিয়াছি। মাথার ওপর অনেক দূর পর্যন্ত ফাঁকা আকাশ, এখনো অন্ধকার নামে নাই। দূরে নিকটে জঙ্গলের মাথায় বুনো তেওড়ির সাদা ফুল ফুটিয়া আছে রাশি রাশি, অজস্র। আমার ক্যাম্প চেয়ারের পাশেই দীর্ঘ দীর্ঘ ঘাস, আধ শুকনো, সোনালি রঙের। রোদ পোড়া মাটির সোঁদা গন্ধ, শুকনো ঘাসের গন্ধ, কি একটা বন ফুলের গন্ধ, যেন দুর্গা প্রতিমার রাং তার ডাকের সাজের গন্ধের মতো। মনের মধ্যে এই উন্মুক্ত বন্য জীবন আনিয়া দিয়েছে একটা মুক্তি ও আনন্দের অনুভূতি, যাহা কোথাও কখনো আসে না এইরকম বিরাট নির্জন প্রান্তর ও জনহীন অঞ্চল ছাড়া। অভিজ্ঞতা না থাকিলে বলিয়া বোঝানো বড়ই কঠিন সে মুক্ত জীবনের উল্লাস। এমন সময় আমাদের এক কুলি আসিয়া পাটোয়ারির কাছে বলিল, একটু দুয়ে জঙ্গলের শুষ্ক ডালপালা কুড়াইতে গিয়ে সে একটা জিনিস দেখিয়েছে। জায়গাটা ভালো নয়, ভূত বা পরীর আড্ডা, এখানে না তাবু ফেলিলেই হইত। পাটোয়ারি বলিল, চলুন হুজুর, দেখে আসি কি জিনিসটা। কিছু দূরে জঙ্গলের মধ্যে একটা জায়গা দেখাইয়া কুলিটা বলিল, ওইখানে নিকটে গিয়ে দেখুন হুজুর, আর কাছে যাব না। বনের মধ্যে কাঁটালতা ঝোপ হইতে মাথা উঁচু, স্তম্ভের মাথায় একটা বিকট মুখ খোদাই করা। সন্ধেবেলা দেখিলে ভয় পাইবার কথা বটে। মানুষের হাতের তৈরি এ বিষয়ে ভুল নাই, কিন্তু এ জনহীন জঙ্গলের মধ্যে এ স্তম্ভ কোথা হইতে আসিল বুঝিতে পারিলাম না। জিনিসটা কতদিনের প্রাচীন তাহাও বুঝিতে পারিলাম না। সে রাত্রি কাটিয়া গেল। সকালে উঠিয়া বেলা 9টার মধ্যে আমরা গন্তব্যস্থানে পৌঁছিয়া গেলাম। সেখানে পৌঁছিয়া জঙ্গলের বর্তমান মালিকের জনৈক কর্মচারীর সঙ্গে দেখা হইল। সে আমায় জঙ্গল দেখাইয়া বেড়াইতেছে।
হঠাৎ জঙ্গলের মধ্যে একটা শুষ্ক নালার ওপারে ঘন বনের মধ্যে দেখি একটা প্রস্তর স্তম্ভের শীর্ষ জাগিয়া আছে, ঠিক সেই কাল সন্ধেবেলার সেই স্তম্ভটার মতো, সেই রকম বিকট মুখ খোদাই করা। আমার সঙ্গে বনোয়ারি পাটোয়ারি ছিল, তাহাকেও দেখাইলাম। মালিকের কর্মচারী স্থানীয় লোক, সে বলিল ও আরও ৩-৪টে আছে এ অঞ্চলে জঙ্গলের মধ্যে মধ্যে। এদেশে আগে অসভ্য বুনো জাতির রাজ্য ছিল, ও তাদেরই হাতের তৈরি, ওগুলো সীমানার নিশানাদিহি খাম্বা। বললাম, খাম্বা কি করে জানলে? সে বলিল, চিরকাল শুনে আসছি বাবুজি, তাছাড়া সেই রাজার বংশধর এখনও বর্তমান। বড় কৌতূহল হইল। কোথায়? লোকটা আঙুল দিয়া দেখাইয়া বলিল, এই জঙ্গলের উত্তর সীমানায় একটা ছোট বস্তি আছে, সেখানে থাকেন। এদেশের তার বড় খাতির। আমরা শুনেছি উত্তরে হিমালয় পাহাড়, আর দক্ষিণে ছোটনাগপুরের সীমানা, পূর্বে কুশি নদী, পশ্চিমে মুঙ্গের। এই সীমানার মধ্যে সমস্ত পাহাড় জঙ্গলের রাজা ছিল ওর পূর্বপুরুষ। মনে পড়িল, পূর্বেও আমার কাছারিতে একবার গণরি তেওয়ারি স্কুলমাস্টার গল্প করিয়াছিল বটে যে এ অঞ্চলের আদিম জাতির রাজার বংশধর এখনও আছে। এদিকের যত পাহাড়ি জাতি তাহাকে এখনও রাজা বলিয়া মানে। এখন সে কথা মনে পড়িল, জঙ্গলের মালিকের সেই কর্মচারীর নাম বুদ্ধ সিং, বেশ বুদ্ধিমান। এখানে অনেককাল চাকরি করিতেছে। এইসব বন পাহাড় অঞ্চলের অনেক ইতিহাস সে জানে দেখিলাম। বুদ্ধ সিং বলিল, মোগল বাদশাহের আমলে এরা মোগল সৈন্যদের সঙ্গে লড়েছে। এই জঙ্গলের মধ্যে দিয়ে তারা যখন বাংলাদেশে যেত, এরা উপদ্রব করত তীর ধনুক নিয়ে। শেষে রাজমহলে যখন মোগল সুবাদাররা থাকতেন, তখন এদের রাজ্য যায়। ভারী বীরের বংশ এরা। এখন আর কিছুই নেই। যা কিছু বাকি ছিল 1862 সালের সাঁওতাল বিদ্রোহের পর সব যায়। সাঁওতাল বিদ্রোহের নেতা এখনও বেঁচে আছেন, তিনি বর্তমান রাজা। নাম দব্রু পান্না বীরবর্দী। খুব বৃদ্ধ আর খুব গরিব, কিন্তু এদেশের সকল আদিম জাতি এখনও তাকে রাজার সম্মান দেয়। রাজ্য না থাকলেও রাজা বলেই মানে। রাজার সঙ্গে দেখা করিবার বড় ইচ্ছা হইল। রাজসন্দর্শনে যাইতে হইলে কিছু নজর লইয়া যাওয়া উচিত। যার যা প্রাপ্য সম্মান, তাকে তা না দিলে কর্তব্যের হানি ঘটে। কিছু ফলমূল, গোটা 2 বড় মুরগি বেলা 1টার মধ্যে নিকটবর্তী বস্তি হইতে কিনিয়া আনিলাম। এদিকের কাজ শেষ করিয়া বেলা 2টোর পরে বুদ্ধ সিংকে বলিলাম, চল রাজার সঙ্গে দেখা করে আসি। বুদ্ধ সিং তেমন উৎসাহ দেখাইল না। বলিল, আপনি সেখানে কি যাবেন? আপনাদের সঙ্গে দেখা করবার উপযুক্ত নয়। পাহাড়ি অসভ্য জাতের রাজা, তাই বলে কি আর আপনাদের সঙ্গে সমান সমান কথা বলবার যোগ্য বাবুজি? সে তেমন কিছু নয়। তাহার কথা না শুনিয়া আমি আর বনোয়ারিলাল রাজধানীর দিকে গেলাম, তাহাকেও সঙ্গে লইল। রাজধানীটা খুব ছোট, 20-25 ঘর লোকের বাস। ছোট ছোট মাটির ঘর, খাপড়ার চাল, পরিষ্কার করিয়া লেপা পোছা। দেয়ালের গায়ে মাটির সাপ, পদ্ম, লতা প্রভৃতি গড়া। ছোট ছোট ছেলেরা খেলা করিয়া বেড়াইতেছে, স্ত্রীলোকেরা গৃহকর্ম করিতেছে। কিশোরী ও যুবতী মেয়েদের সুঠাম গড়ন ও নিটল স্বাস্থ্য, মুখে কেমন সুন্দর একটা লাবণ্য প্রত্যেকেরই। সকলেই আমাদের দিকে অবাক হইয়া চাহিয়া রহিল। বুদ্ধ সিং একজন স্ত্রীলোককে বলিল, রাজা ছেড়ে? স্ত্রীলোকটি বলিল, সে দেখে নাই, তবে কোথায় আর যাইবে, বাড়িতেই আছে। আমরা গ্রামে যেখানে আসিয়া দাঁড়াইলাম, বুদ্ধ সিংয়ের ভাবে মনে হইল এইবার রাজপ্রাসাদের সম্মুখে নীত হইয়াছি। অন্য ঘরগুলির সঙ্গে রাজপ্রাসাদের পার্থক্য এইমাত্র লক্ষ্য করিলাম যে ইহার চালপাশ পাথরের পাঁচিলে ঘেরা। বস্তির পিছনেই অনুচ্চ পাহাড়, সেখান হইতেই পাথর আনা হইয়াছে। রাজবাড়িতে ছেলে মেয়ে অনেকগুলি, কতকগুলি খুব ছোট, তাদের গলায় পুতির মালা ও নীল ফলের বীজের মালা। 2-1টি ছেলে মেয়ে দেখিতে বেশ সুশ্রী। 16-17 বছরের একটি মেয়ে বুদ্ধ সিংয়ের ডাকে ছুটিয়া বাহিরে আসিয়াই আমাদের দেখিয়া অবাক হইয়া গেল। তাহার চোখের চাহনি দেখিয়া মনে হইল কিছু ভয়ও পাইয়াছে। বুদ্ধ সিং বলিল, রাজা কোথায়? মেয়েটি কে? বুদ্ধ সিংকে জিজ্ঞাসা করিলাম। বুদ্ধ সিং বলিল, রাজার নাতির মেয়ে।
রাজা বহুদিন জীবিত থাকিয়া নিশ্চয়ই বহু যুবক ও প্রৌঢ়কে রাজসিংহাসনে বসিবার সৌভাগ্য হইতে বঞ্চিত করিয়া রাখিয়াছেন। মেয়েটি বলিল, আমার সঙ্গে এসো। জ্যাঠামশাই পাহাড়ের নিচে পাথরে বসে গরু চড়াচ্ছেন। গরু চড়াইতেছেন কি রকম? প্রায় চমকিয়া উঠিয়াছিলাম বোধহয়। এই সমগ্র অঞ্চলের রাজা সাঁওতাল বিদ্রোহের নেতা দবরু পান্না বীরবর্দী গরু চড়াইতেছেন। কিছু জিজ্ঞাসা করিবার পূর্বে মেয়েটি চলিয়া গেল এবং আমরা আর কিছু অগ্রসর হইয়া বকাইন গাছের তলায় এক বৃদ্ধকে কাঁচা শাল পাতায় তামাক জড়াইয়া ধূমপানরত দেখিলাম। বুদ্ধ সিং বলিল, সেলাম রাজা সাহেব। বৃদ্ধ কানে শুনিতে পাইলেও চোখে খুব ভালো দেখিতে পান বলিয়া মনে হইল না। বলিল, এই কে? বুদ্ধু সিং। সঙ্গে কে? বুদ্ধু বলিল, একজন বাঙালি বাবু আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। উনি কিছু নজর এনেছেন, আপনাকে নিতে হবে। আমি নিজে গিয়ে বৃদ্ধের সামনে মুরগি ও জিনিস কয়টি নামিয়ে রাখিলাম। বলিলাম, আপনি দেশের রাজা, আপনার সঙ্গে দেখা করবার জন্য বহু দূর থেকে এসেছি। বৃদ্ধের দীর্ঘায়ত চেহারার দিকে চাহিয়া আমার মনে হইল যৌবনে রাজা দুবরুপান্না খুব সুপুরুষ ছিলেন, সন্দেহ নাই। মুখশ্রীতে বুদ্ধির ছাপা স্পষ্ট। বৃদ্ধ খুব খুশি হইলেন। আমার দিকে ভালো করিয়া দেখিয়া বলিলেন, কোথায় ঘর? বলিলাম, কলকাতা। ও, অনেক দূর, বড় ভারী জায়গা শুনেছি কলকাতা। আপনি কখনো যাননি? না, আমরা কি শহরে যেতে পারি? এই জঙ্গলেই আমরা থাকি ভালো। বসো। ভানুমতি কোথায় গেল? ও ভানুমতি! মেয়েটি ছুটে ছুটে আসিয়া বলিল, কি জ্যাঠামশাই? এই বাঙালি বাবু ও তার সঙ্গের লোকজন আজ আমার এখানে থাকবেন ও খাওয়া দাওয়া করবেন। আমি প্রতিবাদ করিয়া বলিলাম, না না, সে কি, আমরা এক্ষুনি চলে যাব আপনার সঙ্গে দেখা করেই, আমাদের থাকার বিষয়ে। কিন্তু দবরু পান্না বলিলেন, না, তা হতে পারে না। ভানুমতি, এই জিনিসগুলো নিয়ে যায় এখান থেকে। আমার ইঙ্গিতে বনোয়ারিলাল পাটোয়ারি নিজে জিনিসগুলি বইয়া অদূরবর্তী রাজার বাড়িতে লইয়া গেল ভানুমতির পিছু পিছু। বৃদ্ধের কথা অমান্য করিতে পারিলাম না। বৃদ্ধের দিকে চাহিয়াই আমার সম্ভ্রমে মন পূর্ণ হইয়া গিয়াছিল। সাঁওতাল বিদ্রোহের নেতা, প্রাচীন অভিজাত বংশীয় বীর দবরু পান্না হইলই বা আদিম জাতি। আমাকে থাকিতে অনুরোধ করিতেছেন, এ অনুরোধ আদেশেরই সামিল। রাজা দবরু পান্না অত্যন্ত দরিদ্র দেখিয়াই বুঝিয়াছিলাম। তাহাকে গরু চড়াইতে দেখিয়া প্রথমত আশ্চর্য হইয়াছিলাম বটে, কিন্তু পরে মনে ভাবিয়া দেখিলাম ভারতবর্ষের ইতিহাসে রাজা দবরু পান্নার অপেক্ষা অনেক বড় রাজা অবস্থা বৈগুণ্যে গোচারণ অপেক্ষাও হীনতর বৃত্তি অবলম্বন করিয়াছিলেন। রাজা নিজের হাতে শালপাতার একটা চুরুট গড়ি আমার হাতে দিলেন। দেশলাই নাই, গাছের তলায় আগুন করাইয়াছে, তাহা হইতে একটা পাতা জ্বালাইয়া সম্মুখে ধরিলেন। বলিলাম, আপনারা এদেশের প্রাচীন রাজবংশ, আপনাদের দর্শনে পুণ্য আছে। দবরুপান্না বলিলেন, এখন আর কি আছে, আমাদের বংশ সূর্য বংশ। এই পাহাড় জঙ্গল সারা পৃথিবী আমাদের রাজ্য ছিল। আমি যৌবন বয়সে কোম্পানির সঙ্গে লড়েছি, এখন আমার বয়স অনেক। যুদ্ধে হেরে গেলাম, তারপর আর কিছু নেই। এই আরণ্য ভূভাগের বহিস্থিত অন্য কোনো পৃথিবীর খবর দবরুপান্না রাখেন বলিয়া মনে হইল না। তার কথার উত্তরে কি একটা বলিতে যাইতেছি, এমন সময় একজন যুবক আসিয়া সেখানে দাঁড়াইল। রাজা দবরু বলিলেন, আমার ছোট নাতি জগরু পান্না, ওর বাবা এখানে নেই, লচ্ছিনপুরের রানী সাহেবের সঙ্গে দেখা করতে গিয়াছে। ওরে জগরু, বাবুর জন্য খাবার জোগাড় কর। যুবক যেন নবীন শাল তরু, পেশিবহুল সবল নধর দেহ। সে বলিল, বাবুজি, সজারুর মাংস খান। পরে তাহার পিতামহের দিকে চাহিয়া বলিল, পাহাড়ের ওপারের বনে ফাঁদ পেতে রেখেছিলাম, কাল রাত্রি 2টো সজারু পড়েছে। শুনিলাম রাজার 3টি ছেলে, তাহাদের 8-10টি ছেলে মেয়ে। এই বৃহৎ রাজপরিবারের সকলেই এই গ্রামে একত্রে থাকে। শিকার ও গোচারণ প্রধান উপজীবিকা। এ বাদে বনের পাহাড়ি জাতিদের বিবাদ বিসংবাদে রাজার কাছে বিচার প্রার্থী হইয়া আসিলে কিছু কিছু ভেট ও নজরানা দিতে হয়, দুধ, মুরগি, ছাগল, পাখির মাংস বা ফলমূল। বলিলাম, আপনার চাষবাস আছে? দবরুপান্না গর্বের সুরে বলিলেন, ও সব আমাদের বংশে নিয়ম নেই।
শিকার করার মান সবচেয়ে বড়। তাও একসময় ছিল বর্ষা দিয়ে শিকার সবচেয়ে গৌরবের। তীর ধনুতের শিকার দেবতার কাজে লাগে না, ও বীরের কাজ নয়। তবে এখন সবই চলে। আমার বড় ছেলে মুঙ্গের থেকে একটা বন্দুক কিনে এনেছে, আমি কখনো ছুঁইনি। বর্ষা ধরে শিকার আসল শিকার। ভানুমতি আবার আসিয়া একটা পাথরের ভাঁড় আমাদের কাছে রাখিয়া গেল। রাজা বলিলেন, তেল মাখুন, কাছেই চমৎকার ঝর্ণা, স্নান করে আসুন সকলে। আমরা স্নান করিয়া আসিলে রাজা আমাদের রাজবাড়ির একটা ঘরে লইয়া যাইতে বলিলেন। ভানুমতি একটা ধামায় চাল ও মেটে আলু আনিয়া দিল। জগরু সজারু ছাড়াইয়া মাংস আনিয়া রাখিল কাঁচা শালপাতার পাত্রে। ভানুমতি আর একবার গিয়া দুধ ও মধু আনিল। আমার সঙ্গে ঠাকুর ছিল না। মনোয়ারি মেটে আলু ছাড়াইতে বসিল, আমি রাঁধিবার চেষ্টায় উনুন ধরাইতে গেলাম। কিন্তু শুধু বড় বড় কাঠের সাহায্যে উনুন ধরানো কষ্টকর। দু একবার চেষ্টা করিয়া পারিলাম না। তখন ভানুমতি তাড়াতাড়ি একটা পাখির শুকনো বাসা আনিয়া উনুনের মধ্যে পুড়িয়া দিতে আগুন বেশ চলিয়া উঠিল। দিয়াই দূরে সরিয়া গিয়া দাঁড়াইল। ভানুমতি রাজকন্যা বটে, কিন্তু বেশ অমায়িক স্বভাবের রাজকন্যা, অথচ দিব্যি সহজ সরল মর্যাদা জ্ঞান। রাজা দবুরুপান্না সবসময় রান্নাঘরের দুয়ারটির কাছে বসিয়া রহিলেন। আতিথের এতটুকু ত্রুটি না ঘটে। আহারাদির পর বলিলেন, আমার তেমন বেশি ঘরধরও নেই, আপনাদের বড় কষ্ট হল। এই বনের মধ্যে পাহাড়ের ওপরে আমার বংশের রাজাদের প্রকাণ্ড বাড়ির চিহ্ন এখনো আছে। আমি বাপ ঠাকুরদার কাছে শুনেছি বহু প্রাচীনকালে ওখানে আমার পূর্বপুরুষেরা বাস করতেন। সেদিন আর এখন আছে। আমাদের পূর্বপুরুষের প্রতিষ্ঠিত দেবতা এখনও সেখানে আছেন। আমার বড় কৌতূহল হইল। বলিলাম, যদি আমরা একবার দেখতে যাই তাতে কি কোনো আপত্তি আছে রাজা সাহেব? এর আবার আপত্তি কি? তবে দেখবার এখন বিশেষ কিছু নেই। আচ্ছা চলুন, আমিই যাব। জগরু, আমাদের সঙ্গে এসো। আমি আপত্তি করিলাম। ৯২ বছর বৃদ্ধকে আর পাহাড়ে উঠাইবার কষ্ট দিতে মন সরিল না। সে আপত্তি টিকল না। রাজা সাহেব হাসিয়া বলিলেন, ও পাহাড়ে আমায় তো প্রায়ই উঠতে হয়। ওর গাঁই আমার বংশের সমাধিস্থান। প্রত্যেক পূর্ণিমায় আমায় সেখানে যেতে হয়। চলুন, সে জায়গাও দেখাব। উত্তর পূর্ব কোণ হইতে অনুচ্চ শৈলমালা, স্থানীয় নাম ধনঝরি, এক স্থানে আসিয়া যেন হঠাৎ ঘুরিয়া পূর্বমুখী হবার দরুন একটা খাঁজের সৃষ্টি করিয়াছে। এই খাঁজের নিচে একটা উপত্যকা। শৈলশানুর অরণ্য সারা উপত্যকা ব্যাপিয়া যেন সবুজের ঢেউয়ের মতো নামিয়া আসিয়াছে, যেমন ঝর্ণা নামে পাহাড়ের গা বাহিয়া। অরণ্য এখানে ঘন নয়, ফাঁকা ফাঁকা বনের গাছের মাথায় মাথায় সুদূর চক্রবাল রেখায় নীল শৈলমালা, বোধহয় গয়া কি রামগড়ের দিকের। যতদূর দৃষ্টি চলে শুধুই বনের শীর্ষ, কোথাও উঁচু বড় বড় বনস্পতি সংকুল, কোথাও নিচু চারা শাল ও চারা পলাশ। জঙ্গলের মধ্যে সরু পথ পাহিয়া পাহাড়ের ওপর উঠিলাম। এক জায়গায় খুব বড় পাথরের চাই আড়ভাবে পোতা, ঠিক যেন একখানা পাথরের কড়ি বা ঢেকির আকারের। তার নিচে কুম্ভকারদের হাঁড়ি কলসি পোড়ানোর পণ এর গর্তের মতো, কিংবা মাঠের মধ্যে খেকশিয়ালি যেমন গর্ত কাটে, এই ধরনের প্রকাণ্ড একটা বড় গর্তের মুখ। গর্তের মুখে চারা শালের বন। রাজা দব্রুপান্না বললেন, এই গর্তের মধ্যে ঢুকতে হবে, আসুন আমার সঙ্গে, কোনো ভয় নেই। জগরু, আগে যাও। প্রাণ হাতে করিয়া গর্তের মধ্যে ঢুকিলাম। বাঘ ভাল্লুক তো থাকিতেই পারে, না থাকে সাপ তো আছেই। গর্তের মধ্যে হামাগুড়ি দিয়া খানিক দূর গিয়া তবে সোজা হইয়া দাঁড়ানো যায়। ভয়ানক অন্ধকার ভিতরে প্রথমটা মনে হয়, কিন্তু চোখ অন্ধকারে কিছুক্ষণ অভ্যস্ত হইয়া গেলে আর তত অসুবিধা হয় না। জায়গাটা প্রকাণ্ড একটা গুহা, ২০-২২ হাত লম্বা, হাত ১৫ চওড়া। উত্তর দিকের দেয়ালের গায়ে আবার একটা খেকশিয়ালির মতো গর্ত দিয়া খানিক দূর গেলে দেয়ালের ওপারে ঠিক এই রকম নাকি আরেকটা গুহা আছে, কিন্তু সেটাতে আমরা ঢুকিবার আগ্রহ দেখাইলাম না। গুহার ছাদ বেশি উঁচু নয়, একটা মানুষ সোজা হইয়া দাঁড়াইয়া হাত উঁচু করিলে ছাদ ছুঁইতে পারে। চামসে ধরনের গন্ধ গুহার মধ্যে, বাদুড়ের আড্ডা, এছাড়া ভাম, শৃগাল, বনবিড়াল প্রভৃতি থাকে শোনা গেল।
বনোয়ারি পাটোয়ারি চুপি চুপি বলিল, হুজুর চলুন বাইরে, এখানে আর বেশি দেরি করবেন না। ইহাই নাকি দব্রুপান্নার পূর্বপুরুষদের দুর্গপ্রাসাদ। আসলে ইহা একটি বড় প্রাকৃতিক গুহা। প্রাচীনকালে পাহাড়ের ওপরের দিকের মুখওয়ালা এই গুহায় আশ্রয় লইলে শত্রুর আক্রমণ হইতে সহজে আত্মরক্ষা করা যেত। রাজা বললেন, এর আরেকটা গুপ্ত মুখ আছে, সে কাউকে বলা নিয়ম নয়, সে কেবল আমার বংশের লোক ছাড়া কেউ জানে না। যদিও এখন এখানে কেউ বাস করে না, তবু এই নিয়ম চলে আসছে বংশে। গুহাটা হইতে বাহির হইয়া ধরে প্রাণ আসিল। তারপর আরও খানিকটা উঠিয়া এক জায়গায় প্রায় 1 বিঘা জমি জুড়িয়া বড় বড় সরু মোটা ঝুড়ি নামিয়া পাহাড়ের মাথার অনেকটা ব্যাপিয়া এক বিশাল বটগাছ। রাজা দব্রুপান্না বললেন, জুতো খুলে চলুন মেহরবানি করে। বটগাছ তলায় যেন চারিধারে বড় বড় বাটনা বাটা শিলের আকারের পাথর ছড়ানো। রাজা বললেন, ইহাই তহার বংশের সমাধিস্থান। এক একখানা পাথরের তলায় এক একটা রাজবংশীয় লোকের সমাধি। বিশাল বটতলার সমস্ত স্থান জুড়িয়া সেই রকম বড় বড় শিলাখণ্ড ছড়ানো। কোনো কোনো সমাধি খুবই প্রাচীন, দুদিক হইতে ঝুড়ি নামিয়া যেন সেগুলিকে সাঁড়াশির মতো আটকাইয়া ধরিয়াছে। সেসব ঝুড়ি আবার গাছের গুড়ির মতো মোটা হইয়া গিয়াছে। কোনো কোনো শিলাখণ্ড ঝুড়ির তলায় একেবারে অদৃশ্য হইয়া গিয়াছে। ইহা হইতে সেইগুলির প্রাচীনত্ব অনুমান করা যায়। রাজা দব্রুপান্না বলিলেন, এই বটগাছ আগে এখানে ছিল না, অন্য অন্য গাছের বন ছিল। একটি ছোট বটচারা ক্রমে বেড়ে অন্য অন্য গাছ মেরে ফেলে দিয়েছে। এই বটগাছটা এত প্রাচীন যে এর আসল গুড়ি নেই। ঝুড়ি নেমে যে গুড়ি হয়েছে তারাই এখন রয়েছে। গুড়ি কেটে উপড়ে ফেললে দেখবেন ওর তলায় কত পাথর চাপা পড়ে আছে। এবার বুঝুন কত প্রাচীন সমাধিস্থান এটা। সত্যি বটগাছ তলায় দাঁড়াইয়া আমার মনে এমন একটা ভাব হইল, যাহা এতক্ষণ কোথাও হয় নাই। রাজাকে দেখিয়াও নয়, রাজাকন্যাকে দেখিয়াও নয়, রাজপ্রাসাদ দেখিয়া তো নয়ই, সেটাকে একটা সাপ খোপ ও ভূতের আড্ডা বলিয়া মনে হইয়াছে। কিন্তু পাহাড়ের উপরে এই সুবিশাল প্রাচীন বটতরু তলে কতকালের এই সমাধিস্থল আমার মনে এক অপূর্ব অনুভূতি জাগাইল। স্থানটির গাম্ভীর্য, রহস্য ও প্রাচীনত্বের ভাব অবর্ণনীয়। তখন বেলা প্রায় হেলে পড়িয়াছে। হলদে রোদ পত্ররাশির গায়ে, ডাল ও ঝুড়ির অরণ্যে, ধনঝড়ির অন্য চূড়ায়, দূর বনের মাথায় অপরাহ্নের সেই ঘনায়মান ছায়া এই সুপ্রাচীন রাজসমাধিকে যেন আরও গম্ভীর রহস্যময় সৌন্দর্য দান করিল। মিশরের প্রাচীন সম্রাটের সমাধিস্থল থিবস নগরের অদূরবর্তী ভ্যালি অব দ্য কিংস আজ পৃথিবীর ট্যুরিস্টদের লীলাভূমি। পাবলিসিটি ও ঢাক পিটানোর অনুগ্রহে সেখানকার বড় বড় হোটেলগুলি মরশুমের সময় লোকে গিজ গিজ করে। ভ্যালি অব দ্য কিংস অতীতকালের কুয়াশায় যত না অন্ধকার হইয়াছিল, তার অপেক্ষাও অন্ধকার হইয়া যায় দামি সিগারেট ও চুরুটের ধোঁয়ায়। কিন্তু তার চেয়েও কোনো অংশের রহস্যে ও স্বপ্রতিষ্ঠ মহিমায় কম নয় সুদূর অতীতের এই অনার্য নৃপতিদের সমাধিস্থল। ঘন অরণ্যভূমির ছায়ায় শৈলশ্রেণীর অন্তরালে যা চিরকাল আত্মগোপন করিয়া আছে ও থাকিবে। এদের সমাধিস্থলে আড়ম্বর নাই, পালিশ নাই, ঐশ্বর্য নাই মিশরীয় ধনী ফেরাওদের কীর্তির মতো, কারণ এরা ছিল দরিদ্র। এদের সভ্যতা ও সংস্কৃতি ছিল মানুষের আদিম যুগের অশিক্ষিত পটু সভ্যতা ও সংস্কৃতি। নিতান্ত শিশু মানবের মন লইয়া ইহারা রচনা করিয়াছে ইহাদের গুহানিহিত রাজপ্রাসাদ, রাজসমাধি, সীমানাজ্ঞাপক খুঁটি। সেই অপরাহ্নের ছায়ায় পাহাড়ের ওপর সে বিশাল তরুতলে দাঁড়াইয়া যেন সর্বব্যাপী শাশ্বত তালের পিছন দিকে বহু দূরে অন্য এক অভিজ্ঞতার জগৎ দেখিতে পাইলাম। পৌরাণিক ও বৈদিক যুগ যার তুলনায় বর্তমানের পর্যায়ে পড়িয়া যায়। দেখিতে পাইলাম যাযাবর আর্যগণ উত্তর পশ্চিম গিরিবর্ত অতিক্রম করিয়া স্রোতের মতো অনার্য আদিম জাতি শাসিত প্রাচীন ভারতে প্রবেশ করিতেছেন। ভারতের পরবর্তী যা কিছু ইতিহাস এই আর্য সভ্যতার ইতিহাস। বিজিত অনার্য জাতিদের ইতিহাস কোথাও লেখা নাই, কিংবা সে লেখা আছে এইসব গুপ্ত গিরিগুহায় অরণ্যানীর অন্ধকারে চূর্ণায়মান অস্থি কঙ্কালের রেখায়। সে লিপির পাঠোদ্ধার করিতে বিজয়ী আর্যজাতি কখনো ব্যস্ত হয় নাই। আজও বিজিত হতভাগ্য আদিম জাতিগণ তেমনি অবহেলিত, অবমানিত, উপেক্ষিত। সভ্যতাদর্পী আর্যগণ তাহাদের দিকে কখনো ফিরিয়া চাহে নাই, তাহাদের সভ্যতা বুঝিবার চেষ্টা করে নাই, আজও করে না। আমি বনোয়ারি সেই বিজয়ী জাতির প্রতিনিধি। বৃদ্ধ দবরু পান্না
তরুণ যুবক যোগরূপান্না, তরুণী কুমারী ভানুমতী সেই বিজিত পদদলিত জাতির প্রতিনিধি। উভয় জাতি আমরা এ সন্ধ্যার অন্ধকারে মুখোমুখি দাঁড়াইয়াছি। সভ্যতার গর্বে উন্নতনাসিক আর্যকান্তির গর্বে আমি প্রাচীন অভিজাত বংশীয় দবরূপান্নাকে বৃদ্ধ সাঁওতাল ভাবিতেছি, রাজকন্যা ভানুমতীকে মুন্ডাকুলি রমণী ভাবিতেছি। তাদের কত আগ্রহেরও গর্বের সহিত প্রদর্শিত রাজপ্রাসাদকে অনার্য সুলভ আলোবাতাসহীন গুহাবাস সাওপভূতের আড্ডা বলিয়া ভাবিতেছি। ইতিহাসের এই বিরাট ট্র্যাজেডি যেন আমার চোখের সম্মুখে সেই সন্ধ্যায় অভিনীত হইল। সে নাটকের কুশীলবগণ একদিকে বিজিত উপেক্ষিত দরিদ্র অনার্য নৃপতি দবরূপান্না, তরুণী অনার্য রাজকন্যা ভানুমতী, তরুণ রাজপুত্র যোগরূপান্না, একদিকে আমি আর পাটোয়ারি বনোয়ারিলাল ও আমার পথপ্রদর্শক বুদ্ধ সিং। ঘনায়মান সন্ধ্যার অন্ধকারে রাজসমাধি ও বটতরুতল আবৃত হইবার পূর্বেই আমরা সেদিন পাহাড় হইতে নামিয়া আসিলাম। নামিবার পথে এক স্থানে জঙ্গলের মধ্যে একখানা খাড়া সিঁদুর মাখা পাথর, আশপাশে মানুষের হস্তরোপিত গাঁদা ফুলের ও সন্ধ্যামণি ফুলের গাছ। সামনে আর একখানা বড় পাথর, তাতেও সিঁদুর মাখা। বহুকাল হইতে নাকি এই দেবস্থান এখানে প্রতিষ্ঠিত। ইনি রাজবংশের কুলদেবতা। পূর্বে এখানে নরবলি হইত। সম্মুখের বড় পাথরখানি জুপ রূপে ব্যবহৃত হইত। এখন পায়রা ও মুরগি বলি প্রদত্ত হয়। জিজ্ঞাসা করিলাম, কি ঠাকুরিনী? রাজা দবরু বলিলেন, টাঁড়বারো, বুনো মহিষের দেবতা। মনে পড়িল গত শীতকালে গনুমাহতর মুখে শোনা সেই গল্প। রাজা দবরু বলিলেন, টাঁড়বারো বড় জাগ্রত দেবতা। তিনি না থাকলে শিকারীরা চামড়া আর শিঙের লোধে বুনো মহিষের বংশ নির্বংশ করে ছেড়ে দিত। উনি রক্ষা করেন। ফাঁদে পড়বার মুখে তিনি মহিষের দলের সামনে দাঁড়িয়ে হাত তুলে বাধা দেন। কত লোক দেখেছে। এই অরণ্যচারী আদিম সমাজের দেবতাকে সভ্য জগতে কেউই মানে না, জানেও না। কিন্তু ইহা যে কল্পনা নয় এবং এই দেবতা যে সত্যিই আছেন, তাহা শতই মনে উদয় হইয়াছিল সেই বিজন বন্যজন্তু অধ্যুষিত অরণ্য পর্বতঞ্চলের নিবিড় সৌন্দর্য ও রহস্যের মধ্যে বসিয়া। অনেক দিন পরে কলিকাতায় ফিরিয়া একবার দেখেছিলাম বড় বাজারে, জ্যৈষ্ঠ মাসের ভীষণ গরমের দিনে এক পশ্চিমা গাড়োয়ান বিপুল বোঝাই গাড়ির মহিষ দুটাকে প্রাণপণে চামড়ার পাচন দিয়ে নির্মমভাবে মারিতেছে। সেই দিন মনে হইয়াছিল, হায়দেব টাঁড়বারো, এ তো ছোটনাগপুর কি মধ্যপ্রদেশের অরণ্যভূমি নয়। এখানে তোমার দয়ালু হস্ত এই নির্যাতিত পশুকে কি করিয়া রক্ষা করিবে? এ বিংশ শতাব্দীর আর্য সভ্যতাদৃপ্ত কলিকাতা। এখানে বিজিত আদিম রাজা দবরূপান্নার মতোই তুমি অসহায়। আমি নবাদা হইতে মোটর বাসে ধরিয়া গয়ায় আসিব বলিয়া সন্ধ্যার পরই রওনা হইলাম। বনোয়ারি আমাদের ঘোড়া লইয়া তাঁবুতে ফিরিল। আসিবার সময় আরেকবার রাজকুমারী ভানুমতীর সহিত দেখা হইয়াছিল। সে এক বাটি মহিষের দুধ লইয়া আমাদের জন্য দাঁড়াইয়াছিল রাজবাড়ির দ্বারে। দ্বাদশ পরিচ্ছেদ। একদিন রাজু পাড়ে কাছাড়িতে খবর পাঠাইল যে বুনো শূকরের দল তাহার চীনা ফসলের ক্ষেতে প্রতি রাত্রে উপদ্রব করিতেছে। তাহাদের মধ্যে কয়েকটি দাঁতওয়ালা ধাড়ি শূকরের ভয়ে সে ক্যানেস্ত্রা পিটানো ছাড়া অন্য কিছু করিতে পারে না। কাছারি হইতে ইহার প্রতিকার না করিলে তাহার সমুদয়ে ফসল নষ্ট হইতে বসিয়াছে। শুনিয়া নিজেই বৈকালের দিকে বন্দুক লইয়া গেলাম। রাজুর কুটির ও জমি নাড়া বৈহারের ঘন জঙ্গলের মধ্যে। সেদিকে এখনও লোকের বসবাস হয় নাই। ফসলের ক্ষেতের পত্তনও খুব কম হইয়াছে, কাজেই বন্য জন্তুর উপদ্রব বেশি। দেখি রাজু নিজের ক্ষেতে বসিয়া কাজ করিতেছে। আমায় দেখিয়া কাজ ফেলিয়া ছুটিয়া আসিল। আমার হাত হইতে ঘোড়ার লাগাম লইয়া নিকটের একটা হরিতকি গাছে ঘোড়া বাঁধিল। বললাম, কই রাজু, তোমায় যে আর দেখিনে, কাছারির দিকে যাও না কেন? রাজুর খুঁপড়ির চারিদিকে দীর্ঘ কাঁসের জঙ্গল, মাঝে মাঝে কেঁদ অহরিতকি গাছ। কি করিয়া যে এই জনশূন্য বনে সে একা থাকে, এ জঙ্গলে কাহারও সহিত দিনান্তে একটি কথা বলিবার উপায় নাই। অদ্ভুত লোক বটে রাজু। রাজু বলিল, সময় পাই কই যে কোথাও যাব হুজুর। ক্ষেতের ফসল চৌকি দিতেই প্রাণ বেরিয়ে গেল, তার উপর মহিষ আছে। 3টি মহিষ চড়াইতে ও 1.5 বিঘা জমির চাষে এত কি ব্যস্ত থাকে যে সে লোকালয়ে যাইবার সময় পায় না। একথা জিজ্ঞাসা করিতে যাইতেছিলাম, কিন্তু রাজু আপনা হইতেই তাহার দৈনন্দিন কার্যের যে তালিকা দিল, তাহাতে দেখিলাম তাহার নিঃশ্বাস ফেলিবার অবকাশ না থাকার কথা।
ক্ষেত খামারের কাজ, মহিষ চড়ানো, দোয়া, মাখন তোলা, পূজা অর্চনা, রামায়ণ পাঠ, রান্না খাওয়া শুনিয়া যেন আমারই হাঁপ লাড়িল। কাজের লোক বটে রাজু, ইহার ওপর নাকি সারা রাত জাগিয়া ক্যানেস্ত্রা পিটাইতে হয়। বলিলাম, শুকর কখন বেরোয়? তার তো কিছু ঠিক নেই হুজুর, তবে রাত হলেই বেরোয় বটে। একটু বসুন, দেখবেন কত আসে। কিন্তু আমার কাছে সর্বাপেক্ষা কৌতূহলের বিষয়, রাজু একাই জনশূন্য স্থানে কি করিয়া বাস করে। কথাটা জিজ্ঞাসা করিলাম। রাজু বলিল, অভ্যেস হয়ে গিয়েছে বাবুজি, বহুদিন এমনিভাবেই আছি, কষ্ট তো হয় না, বরং আপন মনে বেশ আনন্দে থাকি। সারাদিন খাটি, সন্ধেবেলা ভোজন গাই, ভগবানের নাম নিই, বেশ দিন কেটে যায়। রাজু, কি গনু মাহাতো, কি জয়পাল, এ ধরনের মানুষ আরও অনেক আছে জঙ্গলের মধ্যে মধ্যে। ইহাদের মধ্যে একটি নতুন জগৎ দেখিলাম, যে জগৎ আমার পরিচিত নয়। আমি জানি রাজুর একটি সাংসারিক বিষয়ে অত্যন্ত আসক্তি আছে, সে চা খেতে অত্যন্ত ভালোবাসে। অথচ এই জঙ্গলের মধ্যে চায়ের উপকরণ সে কোথায় পায়, এই ভাবিয়া আমি নিজে চা ও চিনি লইয়া গিয়াছিলাম। বললাম, রাজু, একটু চা করো তো, আমার কাছে সব আছে। রাজু মহা আনন্দে একটি 3 সেড়ি লোটাতে জল চড়াইয়া দিল। চা প্রস্তুত হইল, কিন্তু একটিমাত্র কাঁসার বাটি ব্যতীত অন্য পাত্র নাই। তাহাতেই আমায় চা দিয়া সে নিজে বড় লোটাটি লইয়া চা খেতে বসিল। রাজু হিন্দি লেখাপড়া জানে বটে, কিন্তু বহির্জগৎ সম্বন্ধে তাহার কোনো জ্ঞান নাই। কলকাতা নামটা শুনেছে, কোন দিকে জানে না। বোম্বাই বা দিল্লির বিষয়ে তার ধারণা চন্দ্রলোকের ধারণার মতো সম্পূর্ণ অবাস্তব ও কুয়াশাচ্ছন্ন। শহরের মধ্যে সে দেখিয়াছে পূর্ণিয়া, তাও অনেক বছর আগে, এবং মাত্র কয়েক দিনের জন্য সেখানে গিয়াছিল। জিজ্ঞাসা করলাম, মোটর গাড়ি দেখিস রাজু? না হুজুর, শুনেছি বিনা গরুতে বা ঘোড়ায় চলে, খুব ধোঁয়া বেরোয়। আজকাল পূর্ণিয়া শহরে অনেক নাকি এসেছে। আমার তো সেখানে অনেক কাল যাওয়া নেই, আমরা গরিব লোক, শহরে গেলে তো পয়সা চাই। রাজুকে জিজ্ঞাসা করিলাম সে কলকাতা যাইতে চায় কিনা। যদি চায়, আমি তাহাকে একবার ঘুরিয়ে আনিব, পয়সা লাগিবে না। রাজু বলিল, শহর বড় খারাপ জায়গা, চোর গুন্ডা জুয়াচোরের আড্ডা শুনেছি। সেখানে গেলে শুনেছি যে জাত থাকে না, সব লোক সেখানকার বদমাইশ। আমার এদেশের একজন লোক কোন শহরের হাসপাতালে গিয়েছিল, তার পায়ে কি হয়েছিল সেই জন্যে। ডাক্তার ছুরি দিয়ে পা কাটে আর বলে, তুমি আমাকে কত টাকা দেবে? বললে 10 টাকা দেব। তখন ডাক্তার আরও কাটে, আবার বললে এখনও বলো কত টাকা দেবে। সে বললে আরও 5 টাকা দেব ডাক্তার সাহেব, আর কেটো না। ডাক্তার বললে ওতে হবে না, বলে আবার পা কাটতে লাগলো। সে গরিব লোক, যত কাঁদে ডাক্তার ততই ছুরি দিয়ে পা কাটে, কাটতে কাটতে গোটা পাখানাই কেটে ফেলল। কি কাণ্ড ভাবুন তো হুজুর। রাজুর কথা শুনিয়া হাস্য সংবরণ করা দায়ী হইয়া উঠিল। মনে পড়িল, এই রাজুই একবার আকাশে রামধনু উঠিতে দেখিয়া আমাকে বলিয়াছিল, রামধনু যে দেখেছেন বাবুজি, ও ওঠে উইয়ের ঢিবি থেকে, আমি সচক্ষে দেখেছি। রাজুর খুপড়ির সামনের উঠানে একটি বড়, খুব উঁচু আসান গাছ আছে। তারই তলায় বসিয়া আমরা চা খাইতেছিলাম। যেদিকে চাই সেদিকেই ঘন বন, ক্যাদ, আমলকি, পুষ্পিত বহেরা লতার ঝোপ। বহেরা ফুলের একটি মৃদু সুগন্ধ সান্ধ্য বাতাসকে মিষ্ট করিয়া তুলিয়াছে। আমার মনে হইল, এসব স্থানে বসিয়ে এমনভাবে চা খাওয়া জীবনের একটা সৌন্দর্যময় অভিজ্ঞতা। কোথায় এমন অরণ্য প্রান্তর, কোথায় এমন জঙ্গলে ঘেরা কাশের কুটির, রাজুর মতো মানুষও বা কোথায়? এ অভিজ্ঞতা যেমন বিচিত্র, তেমনই দুষ্প্রাপ্য। বলিলাম, আচ্ছা রাজু, তোমার স্ত্রীকে নিয়ে এসো না কেন? তোমার আর তাহলে কষ্ট করে নেদে খেতে হয় না। রাজু বলিল, সে বেছে নেই। আজ 17-18 বছর মারা গিয়াছে, তারপর থেকে বাড়িতে মন বসাতে পারি না আর। রাজুর জীবনে রোম্যান্স ঘটিয়াছিল, এ ভাবিতে পারাও কঠিন বটে। কিন্তু অতঃপর রাজু যে গল্প করিল, তাহাকে ও ছাড়া অন্য নামে অভিহিত করা চলে না। রাজু স্ত্রীর নাম ছিল সরজু, অর্থাৎ সরজু। রাজুর বয়স যখন 18 ও সরজুর 14, তখন উত্তর ধরমপুর শ্যামলাল টোলাতে সরজুর বাপের টোলে রাজু দিন কতক ব্যাকরণ পড়িতে যায়। রাজুকে বলিলাম, কতদিন পড়েছিলে? কিছু না বাবুজি, বছরখানেক ছিলাম, কিন্তু পরীক্ষা দিইনি।
সেখানে আমাদের প্রথম দেখাশুনো এবং ক্রমে ক্রমে আমাকে সমীহ করিয়া রাজু অল্প কাশিয়া চুপ করিল। আমি উৎসাহ দিবার সুরে বলিলাম, তারপর বলে যাও। কিন্তু হুজুর, ওর বাবা আমার অধ্যাপক, আমি কি করে তাকে এ কথা বলি? একদিন কার্তিক মাসের ছট পর্বের দিন সূর্যু ছোপানো হলদে শাড়ি পরে কুশি নদীতে একদল মেয়ের সঙ্গে নাইতে যাচ্ছে। আমি রাজু কাশি আবার চুপ করিল। পুনরায় উৎসাহ দিয়া বলিলাম, বল বল, তাতে কি? ওকে দেখবার জন্যে আমি একটা গাছের আড়ালে লুকে রইলাম। এর কারণেই যে ইদানিং ওর সঙ্গে আমার আর তত দেখাশোনা হতো না। এক জায়গায় ওর বিয়ের কথাবার্তাও চলছিল। যখন ওরা দলটি গাইতে গাইতে, আপনি তো জানেন ছট পর্বের সময় মেয়েরা গান করতে করতে নদীতে ছট ভাসাতে যায়, তারপর যখন ওরা গাইতে গাইতে আমার সামনে এলো, ও আমায় দেখতে পেয়েছে গাছের আড়ালে। ও হাসল, আমিও হাসলাম। আমি হাত নেড়ে ইশারা করলাম, একটু পিছিয়ে পড়ো। ও হাত নেড়ে বলল, এখন নয়, ফেরবার সময়ে। রাজুর 52 বছর বয়সের মুখমণ্ডলে 20 বর্ষীয় তরুণ প্রেমিকের লাজুকতা ও চোখে একটি স্বপ্নভরা সুন্দর দৃষ্টি ফুটিল এ কথা বলিবার সময়। যেন জীবনের বহু পিছনে প্রথম যৌবনের পূর্ণ দিনগুলিতে যে কল্যাণী তরুণী ছিল 14 বর্ষ দেশে, তাহাকেই খুঁজিতে বাহির হইয়াছে ওর সঙ্গীহারা প্রৌঢ় প্রাণ। এ ঘন জঙ্গলে একা বাস করিয়া সে ক্লান্ত হইয়া পড়িয়াছে। এখন যাহার কথা ভাবিতে তার ভালো লাগে, যাহার সাহচর্যের জন্য তার মন উন্মুখ, সে হইল বহুকালের সেই বালিকা সরজু, যে পৃথিবীতে আর কোথাও নাই। বেশ লাগিতেছিল ওর গল্প। আগ্রহের সঙ্গে বলিলাম, তারপর? তারপর ফিরবার পথে দেখা হলো। ও একটু পিছিয়ে পড়ল গলের থেকে। আমি বললাম, সরজু, আমি বড় কষ্ট পাচ্ছি। তোমার সঙ্গে দেখাশুনো বন্ধ, আমার লেখাপড়া হবে না জানি, কেন মিছে কষ্ট পাই। ভাবছি টোল ছেড়ে চলে যাব এই মাসের শেষেই। সরজু কেঁদে ফেললে, বললে, বাবাকে বলো না কেন? সরজুর কান্না দেখে আমি মরিয়া হয়ে উঠলাম। এমনি হয়তো যে কথা কখনো আমার অধ্যাপককে বলতে পারতাম না, তাই বলে ফেললাম একদিন। বিয়ে হওয়ার কোনো বাধা ছিল না, স্বজাতি স্বঘর, বিয়ে হয়েও গেল। খুব সহজ ও সাধারণ রোম্যান্স হয়তো। হয়তো শহরের কোলাহলে বসে শুনলে এটাকে নিতান্ত ঘরোয়া গ্রাম্য বৈবাহিক ব্যাপার, সামান্য একটু পুতুপুতু ধরনের পূর্বরাগ বলিয়া উড়িয়ে দিতাম। ওখানে ইহার অভিনবত্ব ও সৌন্দর্যে মন মুগ্ধ হইল। দুইটি নরনারী কি করিয়া পরস্পরকে লাভ করিয়াছিল তাদের জীবনে, এ ইতিহাস যে কতখানি রহস্যময়, তাহা বুঝিয়াছিলাম সেদিন। চা পান শেষ করিতে সন্ধ্যা উত্তীর্ণ হইয়া আকাশে পাতলা জ্যোৎস্না ফুটিল। ষষ্ঠী কি সপ্তমী তিথি। আমি বন্দুক লইয়া বলিলাম, চলো রাজু, দেখি তোমার ক্ষেতে কোথায় শুকর। একটা বড় তুঁত গাছ ক্ষেতের একপাশে। রাজু বলিল, এই গাছের উপর উঠতে হবে হুজুর, আজ সকালে একটা মাছা বেঁধেছি ওর একটা দোডালায়। আমি দেখিলাম বিষম মুশকিল, গাছে ওটা অনেকদিন অভ্যেস নেই, তার উপরেই রাত্রিকালে। কিন্তু রাজু উৎসাহ দিয়া বলিল, কোনো কষ্ট নেই হুজুর, মাছ দেওয়া আছে, নিচেই ডালপালা, খুব সহজ ওঠা। রাজুর হাতে বন্দুক দিয়া ডালে উঠিয়া মাচায় বসিলাম। রাজু অমলিল্লাক্রমে আমার পিছু পিছু উঠিল। দুজনে জমির দিকে দৃষ্টি রাখিয়া মাচার উপর বসিয়া রহিলাম পাশাপাশি। জ্যোৎস্না আরও ফুটিল। তুঁতগাছে দোডালা হইতে জ্যোৎস্নালোকে কিছু স্পষ্ট কিছু অস্পষ্ট জঙ্গলের শীর্ষদেশ ভারী অদ্ভুত ভাব মনে আনিতেছিল। ইহাও জীবনের এক নূতন অভিজ্ঞতা বটে। একটু পরে চারিপাশের জঙ্গলে শিয়ালের পাল ডাকিয়া উঠিল। সঙ্গে সঙ্গে একটা কালো মতো কি জানোয়ার দক্ষিণ দিকের ঘন জঙ্গলের ভিতর হইতে বাহির হইয়া রাজুর ক্ষেতে ঢুকিল। রাজু বলিল, ওই দেখুন হুজুর। আমি বন্দুক বাগাইয়া ধরিলাম, কিন্তু আরও কাছে আসিলে জ্যোৎস্নালোকে দেখা গেল সেটা শূকর নয়, একটা নীলগাই। নীলগাই মারিবার প্রবৃত্তি হইল না। রাজু মুখে দুদূর বলিতে সেটা ক্ষিপ্রপদে জঙ্গলের দিকে চলিয়া গেল। আমি একটা ফাঁকা আওয়াজ করিলাম। ঘণ্টা দুয়েক কাটিয়া গেল। দক্ষিণ দিকের সে জঙ্গলটার মধ্যে বনমোরগ ডাকিয়া উঠিল। ভাবিয়াছিলাম দাঁতওয়ালা ধাড়ি শূকরটা মারিব, কিন্তু একটা ক্ষুদ্র শূকর শাবকের উদ্দিকে দেখা গেল না। নীলগাইয়ের পিছনে ফাঁকা আওয়াজ করা অত্যন্ত ভুল হইয়াছে। রাজু বলিল, নেমে চলুন হুজুর, আপনার আবার ভোজনের ব্যবস্থা করতে হবে। আমি বলিলাম, কিসের ভোজন? আমি কাছারিতে যাব, রাত এখনো 10টা বাজেনি, থাকবার জো নেই, সকালে কাল সার্ভে ক্যাম্পে কাজ দেখতে বেরোতে হবে। খেয়ে যান হুজুর। আমি বললাম, এরপর আর নাড়া বইয়ারের জঙ্গল দিয়ে একা যাবার ঠিক হবে না, এখনই যাই, তুমি কিছু মনে করো না। ঘোড়ায় উঠিবার সময় বলিলাম,
মাঝে মাঝে তোমার এখানে চা খেতে যদি আসি বিরক্ত হবে না তো? রাজু বলিল, কি যে বলেন, এই জঙ্গলে একা থাকি, গরিব মানুষ, আমায় ভালোবাসেন তাই চা চিনি এনে তৈরি করি, একসঙ্গে খান, ও কথা বলে আমায় লজ্জা দেবেন না বাবুজি। সে সময় রাজুকে দেখিয়া মনে হইল রাজু এই বয়সেই বেশ দেখতে। যৌবনে সে যে খুবই সুপুরুষ ছিল। অধ্যাপক কন্যা সরজু পিতার তরুণ সুন্দর ছাত্রটির প্রতি আকৃষ্ট হইয়া নিজের সুরুচির পরিচয় দিয়েছিল। রাত্রি গভীর, একা প্রান্তরবাহী আসিতেছি। জ্যোৎস্না অস্ত গিয়েছে, কোনো দিকে আলো দেখা যায় না, এক অদ্ভুত নিস্তব্ধতা। এই যেন পৃথিবী হইতে জনহীন কোনো অজানা গ্রহলোকে নির্বাসিত হইয়াছি। দিগন্তরেখায় জলজলে বৃশ্চিক রাশি উদিত হইতেছে, মাথার উপরে অন্ধকার আকাশে অগণিত জ্যোতিলোক, নিম্নে লপটুলিয়া বৈহারের নিস্তব্ধ অরণ্য। ক্ষীণ নক্ষত্রালোকে পাতলা অন্ধকারে বনঝাউয়ের শীর্ষ দেখা যাইতেছে। দূরে কোথাও শিয়ালের দল প্রহর ঘোষণা করিল। আরও দূরে মোহনপুরা রিজার্ভ ফরেস্টের সীমারেখা অন্ধকারে দীর্ঘ কালো পাহাড়ের মতো দেখাইতেছে। অন্য কোনো শব্দ নাই, কেবল এক ধরনের পতঙ্গের একঘেয়ে একটানা কি রং র শব্দ ছাড়া। কান পাতিয়া ভালো করিয়া শুনিলে ওই শব্দের সঙ্গে মিশালো আরও 2-3টি পতঙ্গের আওয়াজ শোনা যাইবে। কি অদ্ভুত রোমান্সি মুক্ত জীবনে! প্রকৃতির সহিত ঘনিষ্ঠ নিবিড় পরিচয়ের সে কি আনন্দ! সকলের উপর কি একটা অনির্দেশ্য অব্যক্ত রহস্য মাখানো। কি সে রহস্য জানি না, কিন্তু বেশ জানি সেখান থেকে চলিয়া আসিবার পরে আর কখনো সে রহস্যের ভাব মনে আসে নাই। যেন এই নিস্তব্ধ নির্জন রাত্রে দেবতারা নক্ষত্ররাজির মধ্যে সৃষ্টির কল্পনায় বিভোর, যে কল্পনায় দূর ভবিষ্যতে নবনব বিশ্বের আবির্ভাব, নবনব সৌন্দর্যের জন্ম, নানা নবপ্রাণের বিকাশ বীজ রূপে নিহিত। শুধু যে আত্মা নিরলস অবকাশ যাপন করে জ্ঞানের আকুল পিপাসায়, যার প্রাণ বিশ্বে বিরাটত্ব ক্ষুদ্রত্বের সম্বন্ধে সচেতন আনন্দে উল্লসিত, জন্ম জন্মান্তরের পথ বাহিয়া দূর যাত্রার আশায় যার ক্ষুদ্র তুচ্ছ বর্তমানে দুঃখ শোক বিন্দুবৎ মিলাইয়া গিয়াছে, সেই তাদের সে রহস্যরূপ দেখিতে পায়। নয়ামাত্মা বল হীনেন লভ্য। এভারেস্ট শিখরে উঠিয়া যাহারা তুষার প্রবাহেও ঝঞ্ঝায় প্রাণ দিয়াছিল, তাহারা বিশ্বদেবতার এই বিরাট রূপকে প্রত্যক্ষ করিয়াছে। কিংবা কলম্বাস যখন আজোরেস দ্বীপের উপকূলে দিনের পর দিন সমুদ্রবাহিত কাষ্ঠখণ্ডে মহাসমুদ্র পারের অজানা মহাদেশের বার্তা জানিতে চাহিয়াছিলেন, তখন এই বিশ্বের লীলাশক্তি তার কাছে ধরা দিয়াছিল। ঘরে বসিয়া তামাক টানিয়া প্রতিবেশীর কন্যার বিবাহ আর ধোপা মাপিত করিয়াও যারা আসিতেছে, তাহারা ইহা স্বরূপ হৃদয়াঙ্গম করি তার কর্ম নয়। মিচি নদীর উত্তর পাড়ে জঙ্গলের ও পাহাড়ের মধ্যে সার্ভে হইতেছিল। এখানে আজ 8-10 দিন তাঁবু ফেলিয়া আছি, এখনো 10-12 দিন হয়তো থাকিতে হইবে। স্থানটা আমাদের মহল হইতে অনেক দূরে, রাজা দবরু-পান্নার রাজত্বের কাছাকাছি। রাজত্ব বলিলাম বটে, কিন্তু রাজা দবরু তো রাজ্যহীন রাজা, তাহার আবাসস্থলের খানিকটা নিকটে পর্যন্ত বলা যায়। বড় চমৎকার জায়গা, একটা উপত্যকা, মুখের দিকটা বিস্তৃত, পিছনের দিক সংকীর্ণ, পূর্বে পশ্চিমে পাহাড় শ্রেণী, মধ্যে এই অশ্বক্ষুরাকৃতি উপত্যকা, বন্ধুর ও জঙ্গলাকীর্ণ, ছোট বড় পাথর ছড়ানো সর্বত্র, কাঁটা বাঁশের বন, আরও নানা গাছপালার জঙ্গল। অনেকগুলি পাহাড়ি ঝর্ণা উত্তর দিক হইতে নামিয়া উপত্যকার মুক্ত প্রান্ত দিয়া বাহিরের দিকে চলিয়াছে। এইসব ঝর্ণার দুধারে বন বড় বেশি ঘন, এবং এতদিনের বসবাসের অভিজ্ঞতা হইতে জানি এইসব জায়গাতেই বাঘের ভয়। হরিণ আছে, বুনো মোরগ ডাকিতে শুনিয়াছি দ্বিতীয় প্রহর রাত্রি। ভেউয়ের ডাক শুনিয়াছি বটে, তবে বাঘ দেখি নাই বা আওয়াজ পাই নাই। পূর্ব দিকের পাহাড়ের গায়ে একটা প্রকাণ্ড গুহা, গুহার মুখের প্রাচীন ঝাপালো বটগাছ দিনরাত সনসন করে। দুপ্রহর রোদে নীল আকাশের তলায় এই জনহীন বন্য উপত্যকা ও গুহা বহু প্রাচীন যুগের ছবি মনে আনে। যে যুগে আদিম জাতির রাজাদের হয়তো রাজপ্রাসাদ ছিল, এই গুহাটা যেমন রাজা দবরু-পান্নার পূর্বপুরুষের আবাস গুহা। গুহার দেওয়ালে এক স্থানে কতকগুলো কি খোদাই করা ছিল, সম্ভবত কোনো ছবি, এখন বড়ই অস্পষ্ট, ভালো বোঝা যায় না। কত বন্য আদিম নরনারীর হাস্যকলধ্বনি, কত সুখ দুঃখে, বর্বর সমাজের অত্যাচারের কত নয়ন জলের অলিখিত ইতিহাস এই গুহার মাটিতে, বাতাসে, পাষাণ প্রাচীরের মধ্যে লেখা আছে, ভাবিতে বেশ লাগে।
গুহামুখ হইতে রশি দুয়েক দূরে ঝর্ণার ধারে বনের মধ্যে ফাঁকা জায়গায় একটি গোড় পরিবার বাস করে। দুখানা খুপড়ি, একখানা ছোট, একখানা একটু বড়, বনের ডালপালার বেড়া, পাতার ছাউনি। শিলাখণ্ড কুড়িয়া তাহা দিয়া উনুন তৈয়ারি করিয়াছে আবরণহীন ফাঁকা জায়গায়, খুপড়ির সামনে বড় একটা বুনো বাদাম গাছের ছায়ায়। এদের কুটির। বাদামের পাকা পাতা ঝরিয়া পড়িয়া উঠান প্রায় সাঁইয়া রাখিয়াছে। গোড় পরিবারের দুটি মেয়ে আছে। তাদের একটি ১৬-১৭ বছর বয়স, অন্যটির বছর ১৪। রং কালো কুচকুচে বটে, কিন্তু মুখশ্রীতে বেশ একটা সরল সৌন্দর্য মাখানো, নিটোল স্বাস্থ্য। মেয়ে দুটি রোজ সকালে দেখি ২-৩টি মহিষ লইয়া পাহাড়ে চড়াইতে যায়, আবার সন্ধ্যার পূর্বে ফিরিয়া আসে। আমি তাঁবুতে ফিরিয়া যখন চা খাই তখন দেখি মেয়ে দুটি আমার তাঁবুর সামনে দিয়ে মহিষ লইয়া বাড়ি ফিরিতেছে। একদিন বড় মেয়েটি রাস্তার ওপর দাঁড়িয়ে তার ছোট বোনকে আমার তাঁবুতে পাঠিয়ে দিল। সে আসিয়া বাড়িল, বাবুজি সেলাম, বিড়ি আছে, দিদি চাইছে। তোমরা বিড়ি খাও? আমি খাইনে, দিদি খায়। দাও না বাবুজি, একটা আছে। আমার কাছে বিড়ি নেই, চুরুট আছে, কিন্তু সে তোমাদের দেব না, বড় কড়া, খেতে পারবে না। মেয়েটি চলিয়া গেল। আমি একটু পরে ওদের বাড়ি গেলাম। আমাকে দেখিয়া গৃহকর্তা খুব বিস্মিত হইল, খাতির করিয়া বসাইল। মেয়ে দুটি শাল পাতায় ঘাটো অর্থাৎ মোকাই সিদ্ধ ঢালিয়া নুন নিয়া খাইতে বসিয়াছে। সম্পূর্ণ নিরুপকরণ মোকাই সিদ্ধ। তাদের মা কি একটা জাল দিতেছে উনুনে, দুটি ছোট ছোট বালক বালিকা খেলা করিতেছে। গৃহকর্তার বয়স ৫০-এর উপর, সুস্থ সবল চেহারা। আমার প্রশ্নের উত্তরে বলিল তাদের বাড়ি সিউনি জেলাতে। এখানে এই পাহাড়ে মহিষ চড়াইবার ঘাস ও পানীয় জল প্রচুর আছে বলিয়া আজ বছরখানেক হইতে এখানে আছে। তাছাড়া এখানকার জঙ্গলের কাঁটা বাঁশে ধামা চুপুড়ি ও মাথায় দিবার টোকা তৈয়ারি করিবার খুব সুবিধা। শিবরাত্রির সময় অখিল কুচার বেলায় বিক্রি করিয়া ২ পয়সা হয়। জিজ্ঞাসা করিলাম, এখানে কতদিন থাকবে? যতদিন মন যায় বাবুজি, তবে এই জায়গাটা বড় ভালো লেগেছে, নইলে ১ বছর আমরা একটানা কোথাও থাকি না। এখানে একটা বড় সুবিধা আছে, পাহাড়ের উপর জঙ্গলে এত আতা ফলে ২ ঝুড়ি করে গাছপাকা আতা আশ্বিন মাসে আমার মেয়েরা মহিষ চড়াতে গিয়ে পেড়ে আনত। শুধু আতা খেয়ে আমরা মাস ২ কাটিয়েছি। আতার লোভেই এখানে থাকা। জিজ্ঞেস করুন না ওদের। বড় মেয়েটি খাইতে খাইতে উজ্জ্বল মুখে বলিল, একটা জায়গা আছে, ওই পূব দিকের পাহাড়ের কোণের দিকে, কত যে বুনো আতা গাছ, ফল পেকে ফেটে কত মাটিতে পড়ে থাকে, কেউ খায় না, আমরা ঝুড়ি ঝুড়ি তুলে আনতাম। এমন সময় কে একজন ঘন বনের দিক হইতে আসিয়া খুপড়ির সম্মুখে দাঁড়াইয়া বলিল, সীতারাম সীতারাম, জয় সীতারাম, একটু আগুন দিতে পারো? গৃহকর্তা বলিল, আসুন বাবাজি, বসুন। দেখিলাম জটাজুটধারী একজন বৃদ্ধ সাধু। সাধু ইতিমধ্যে আমায় দেখিতে পাইয়া একটু বিস্ময়েও বোধহয় কথঞ্চিত ভয়ের সঙ্গে সংকুচিত হইয়া এক পাশে দাঁড়াইয়াছিল। আমি বলিলাম, প্রণাম সাধু বাবাজি। সাধু আশীর্বাদ করিল বটে, কিন্তু তখনও যেন তাহার ভয় যায় নাই। তাহাকে সাহস দিবার জন্য বলিলাম, কোথায় থাকা হয় বাবাজির? আমার কথার উত্তর দিল গৃহস্বামী। বলিল, বড্ড গজার জঙ্গলের মধ্যে উনি থাকেন, ওই 2 পাহাড় যেখানে মিশেছে ওই কোণে, অনেক দিন আছেন এখানে। বৃদ্ধ সাধু ইতিমধ্যে বসিয়া পড়িয়াছে। আমি সাধুর দিকে চাহিয়া বলিলাম, কতদিন এখানে আছেন? এবার সাধুর ভয় ভাঙিয়াছে। বলিল, আজ 15-16 বছর বাবু সাহেব। একা থাকা হয়তো? বাঘ আছে শুনেছি এখানে, ভয় করে না? আর কে থাকবে বাবু সাহেব? পরমাত্মার নাম নেই, ভয় ডর করলে চলবে কেন? আমার বয়স কত বলো তো বাবু সাহেব?
ভালো করিয়া লক্ষ্য করিয়া বলিলাম, 70 হবে। সাধু হাসিয়া বলিল, না বাবু সাহেব, 90-এর উপর হয়েছে। গয়ার কাছে এক জঙ্গলে ছিলাম 10 বছর। তারপর ইজারাদার জঙ্গলের গাছ কাটতে লাগল। ক্রমে সেখানে লোকের বাস হয়ে পড়ল। সেখান থেকে পালিয়ে এলাম, লোকালয়ে থাকতে পারি না। সাধু বাবাজি, এখানে একটা গুহা আছে, তুমি সেখানে থাকো না কেন? একটা কেন বাবু সাহেব, কত গুহা আছে এ পাহাড়ে। আমি ওদিকে যেখানে থাকি সেটাও ঠিক গুহা না হলেও গুহার মতো বটে, মানে তার মাথায় ছাদ ও দুদিকে দেওয়াল আছে, সামনেটা কেবল খোলা। কি খাও? ভিক্ষা করো? কোথাও বেরোই নে বাবু সাহেব, পরমাত্মা আহার জুটিয়ে দেন। বাঁশের কোড় সেদ্ধ খাই, বনে একরকম কন্দ হয়, তা ভারী মিষ্টি, লাল আলুর মতো খেতে, তা খাই। আমলকি ও আতা এ জঙ্গলে খুব পাওয়া যায়, আমলকি খুব খাই। রোজ আমলকি খেলে মানুষ হঠাৎ বুড়ো হয় না, যৌবন ধরে রাখা যায় বহুদিন। গায়ের লোক মাঝে মাঝে দর্শন করতে এসে দুধ ছাতু ভুরা দিয়ে যায়, চলে যাচ্ছে এইসবে একরকম করে। বাঘ ভালুকের সামনে পড়েছ কখনো? কখনো না, তবে ভয়ানক এক জাতের অজগর সাপ দেখেছি এই জঙ্গলে। এক জায়গায় অষাঢ় হয়ে পড়েছিল, তাল গাছের মতো মোটা, মিষ্কো কালো, সবুজ রাঙা আজি কাটা গায়ে, চোখ আঙ্গুনের ভাঁটার মতো জ্বলছে। এখনো সেটা এই জঙ্গলেই আছে। তখন সেটা জলের ধারে পড়েছিল বোধহয় হরিণ ধরবার লোভে। এখনো কোনো গুহা গহ্বরে লুকিয়ে আছে। আচ্ছা যাই বাবু সাহেব, রাত হয়ে গেল। সাধু আগুন লইয়া চলিয়া গেল। শুনিলাম মাঝে মাঝে সাধুটি এদের এখানে আগুন লইতে আসিয়া কিছুক্ষণ গল্প করিয়া যায়। অন্ধকার পূর্বেই হইয়াছিল, এখন একটু মেটে মেটে জ্যোৎস্না উঠিয়াছে। উপত্যকার বনানী অদ্ভুত নীরবতায় ভরিয়া গিয়াছে। কেবল পার্শ্বস্থ পাহাড়ি ঝর্ণার কুলুকুলু স্রোতের ধ্বনি ও কচ্চিৎ দু একটা বন্য মোরগের ডাক ছাড়া কোনো শব্দ কানে আসে নাই। তাঁবুতে ফিরিলাম। পথে বড় একটা শিমুল গাছে ঝাঁকঝাঁক জোনাকি জ্বলিতেছে। ঘুরে ঘুরে চক্রাকারে উপর থেকে নিচু দিকে, নিচু থেকে উপরের দিকে নানারূপ জ্যামিতির ক্ষেত্র অঙ্কিত করিয়া আলো আধারের পটভূমিতে। এইখানে একদিন আসিল কবি বেঙ্কটেশ্বর প্রসাদ। লম্বা রোগা চেহারা, কালো সার্জের কোট গায়ে, আধ ময়লা ধুতি পরনে, মাথার চুল রুক্ষ ও এলোমেলো, বয়স 40 ছাড়াইয়াছে। ভাবিলাম চাকুরির উমেদার। বলিলাম, কি চাই? সে বলিল, বাবুজি। হুজুর বলিয়া সম্বোধন করিল না। দর্শনপ্রার্থী হয়ে এসেছি। আমার নাম বেঙ্কটেশ্বর প্রসাদ, বাড়ি বিহার শরীফ, পাটনা জেলা। এখানে চকমকিটোলায় থাকি, 3 মাইল দূর এখান থেকে। ও, তা এখানে কি জন্যে? বাবুজি যদি দয়া করে অনুমতি করেন তবে বলি, আপনার সময় নষ্ট করছি না তো? তখন আমি ভাবিতেছি লোকটা চাকুরির জন্যই আসিয়াছে, কিন্তু হুজুর না বলাতে সে আমার শ্রদ্ধা আকর্ষণ করিয়াছিল। বলিলাম, বসুন, অনেক দূর থেকে হেঁটে এসেছেন এই গরমে। আরেকটি বিষয় লক্ষ্য করিলাম, লোকটির হিন্দি খুব মার্জিত। সেরকম হিন্দিতে আমি কথা বলিতে পারি না। সিপাহী পেয়াদা ও গ্রাম্য প্রজা লইয়া আমার কারবার। আমার হিন্দি তাহাদের মুখে শেখা দেহাতি বুলির সহিত বাংলা ইডিয়াম মিশ্রিত একটা জগা খিচুড়ি ব্যাপার। এ ধরনের ভদ্র ও পরিমার্জিত ভব্য হিন্দি কখনো শুনি নাই। তা বলিব কি রূপে? সুতরাং একটু সাবধানের সহিত বলিলাম, কি আপনার আসার উদ্দেশ্য বলুন। সে বলিল, আমি আপনাকে কয়েকটি কবিতা শোনাতে এসেছি। দস্তুর মতো বিস্মিত হইলাম। এই জঙ্গলে আমাকে কবিতা শোনাইতে আসিবার এমন কি গরজ পড়িয়াছে লোকটির? হইলই বা কবি। বলিলাম, আপনি একজন কবি? খুব খুশি হলাম, আপনার কবিতা খুব আনন্দের সঙ্গে শুনব। কিন্তু আপনি কি করে আমার সন্ধান পেলেন? এই মাইল 3 দূরে আমার বাড়ি, পাহাড়ের ঠিক ওপারেই। আমাদের গ্রামের সবাই বলছিল কলকাতা থেকে এক বাঙালি বাবু এসেছেন। আপনাদের কাছে বিদ্যার বড় আদর, কারণ আপনারা নিজে বিদ্বান। কবি বলছেন, বিদ্যৎসু সৎকবির বাচা লভুতে প্রকাশং, ছাত্রেষু কুটমল সমং তৃণবৎ জড়েষু। বেঙ্কটেশ্বর প্রসাদ আমায় কবিতা শোনাইল।
কোনো একটা রেল লাইনের টিকিট চেকার, বুকিং ক্লার্ক, স্টেশন মাস্টার, গার্ড প্রভৃতির নামের সঙ্গে জড়াইয়া এক সুদীর্ঘ কবিতা। কবিতা খুব উঁচু দরের বলিয়া মনে হইল না, তবে আমি বেঙ্কটেশ্বর প্রসাদের প্রতি অবিচার করিতে চাই না। তাহার ভাষা আমি ভালো বুঝি নাই, সত্য কথা বলিতে গেলে বিশেষ কিছুই বুঝি নাই। তবুও মাঝে মাঝে উৎসাহ ও সমর্থনসূচক শব্দ উচ্চারণ করিয়া গেলাম। বহুক্ষণ কাটিয়া গেল। বেঙ্কটেশ্বর প্রসাদ কবিতা পাঠ থামায় না, উঠিবার নাম করা তো দূরের কথা। ঘণ্টা 2 পরে সে একটু চুপ করিয়া হাসি হাসি মুখে বলিল, কি রকম লাগলো বাবুজি? বললাম, চমৎকার, এমন কবিতা খুব কমই শুনেছি। আপনি কোনো পত্রিকায় আপনার কবিতা পাঠান না কেন? বেঙ্কটেশ্বর দুঃখের সহিত বলিল, বাবুজি, এদেশে আমাকে সবাই পাগল বলে। কবিতা বুঝবার মানুষ এসব জায়গায় কি আছে ভেবেছেন? আপনাকে শুনিয়ে আমার আজ তৃপ্তি হল। সমজদারকে এসব শোনাতে হয়। তাই আপনার কথা শুনেই আমি ভেবেছিলাম একদিন সময় মতো এসে আপনাকে ধরতে হবে। সেদিন সে বিদায় লইল, কিন্তু পরদিন বৈকালে আসিয়া আমায় পীড়াপিড়ি করিতে লাগিল তাহাদের গ্রামে, তাহাদের বাড়িতে আমায় একবার যাইতে। অনুরোধ এড়াইতে না পারিয়া তাহার সহিত পায়ে হাঁটিয়া চকমকি টোলা রওনা হইলাম। বেলা পড়িয়াছে, সম্মুখে গম জবের ক্ষেতে বহুদূর জুড়িয়া উত্তর দিকের পাহাড়ের ছায়া পড়িয়াছে। কেমন একটা শান্তি চারিধারে। সিল্লি পাখির ঝাঁক কাঁটা বাঁশঝাড়ের উপর উড়িয়া আসিয়া বসিতেছে। গ্রাম্য বালক বালিকারা এক জায়গায় ঝর্নার জলে ছোট ছোট মাছ ধরিবার চেষ্টা করিতেছে। গ্রামের মধ্যে ঠাসাঠাসি বসতি, চালে চালে বাড়ি, অনেক বাড়িতেই উঠান বলিয়া জিনিস নাই। মাঝারি গোছের একখানা খোলা ছাওয়া বাড়িতে বেঙ্কটেশ্বর প্রসাদ আমায় লইয়া গিয়া তুলিল। রাস্তার ধারেই তার বাড়ির বাইরের ঘর, সেখানে একখানা কাঠের চৌকিতে বসিলাম। একটু পরে কবি গৃহিণীকেও দেখিলাম। তিনি স্বহস্তে দই বড়া ও মকাই ভাজা আমার জন্য লইয়া যে চৌকিতে বসিয়াছিলাম তারই এক প্রান্তে স্থাপন করিলেন বটে, কিন্তু কথা কহিলেন না, যদিও তিনি অবগুণ্ঠনবতীও ছিলেন না। বয়স 24-25 হইবে, রং তত ফর্সা না হইলেও মন্দ নয়। মুখশ্রী বেশ শান্ত, সুন্দরী বলা না গেলেও কবিপত্নী কুরূপা নহেন। ধরন ধারণের মধ্যে একটি সরল অনায়াস সৈশিষ্ট্যতা ও শ্রী। আর একটা জিনিস লক্ষ্য করিলাম, কবি গৃহিণীর স্বাস্থ্য। কি জানি কেমন দেশে যেখানে গিয়াছি মেয়েদের স্বাস্থ্য সর্বত্র বাংলাদেশের মেয়েদের চেয়ে বহুগুণে ভালো বলিয়া মনে হইয়াছে। মোটা নয়, অথচ বেশ লম্বা, নিটোল, 68 গড়নের মেয়ে এদেশে যত বেশি, বাংলাদেশে তত দেখি নাই। কবি গৃহিণীও ওই ধরনের মেয়েটি। একটু পরে তিনি এক বাটি মহিষের দুধের দই খাটিয়ার একপাশে রাখিয়া সরিয়া দরজার কবাটের আড়ালে দাঁড়াইলেন। শিখল নাড়ার শব্দ শুনিয়া বেঙ্কটেশ্বর প্রসাদ উঠিয়া স্ত্রীর নিকটে গেল এবং তখনই হাসি মুখে আসিয়া বলিল, আমার স্ত্রী বলছে আপনি আমাদের বন্ধু হয়েছেন। বন্ধুকে একটু ঠান্ডা করতে হয় কি না, তাই দইয়ের সঙ্গে বেশি করে পিপল শুট ও লঙ্কার গুঁড়ো মেশানো রয়েছে। আমি হাসিয়া বলিলাম, তা যদি হয় তবে আমার একা কেন, সকলের চোখ দিয়ে যাতে জল বেরোয় তার জন্য আমি প্রস্তাব করছি এই দই 3 জনেই খাব। আসুন। কবি পত্নী দরজার আড়ান হইতে হাসিলেন। আমি ছাড়িবার পাত্র নই, দই থাকেও খাওয়াইয়া ছাড়িলাম। একটু পরে কবি পত্নী বাড়ির মধ্যে চলিয়া গেলেন এবং একটা থালা হাতে আবার এসে খাটিয়ার প্রান্তে থালাটি রাখিলেন। এবার আমার সামনেই চাপা কৌতুক মিশ্রিত সুরে আমাকে শোনাইলে বলিলেন, বাবুজিকে বল এইবার ঘরের তৈরি পেঁড়া খেয়ে গালের জ্বলুনি থামান। কি সুন্দর মিষ্টি মেলি ঠেঠ হিন্দি বুলি। বড় ভালো লাগে এ অঞ্চলের মেয়েদের মুখে এই হিন্দির টানটি। নিজে ভালো হিন্দি বলিতে পারি না বলিয়া আমার কথ্য হিন্দির প্রতি বেজায় আকর্ষণ। বইয়ের হিন্দি নয়, এইসব পল্লী প্রান্তে, পাহাড়তলিতে, বনদেশের মধ্যে, বিস্তীর্ণ শ্যামল জব গম ক্ষেতের পাশে চলনশীল চামড়ার রহটকেখানে মহিষের দ্বারা ঘূর্ণিত হইয়া খেতে খেতে জলসেচন করিতেছে। অস্তসূর্যের ছায়াভরা অপরাহ্নে দূরে নীলাভ শৈলশ্রেণীর দিকে উড়ান্ত বালিহাঁস বা শিল্লি বা বকের দল যেখানে একটা দূর বিসর্পী ভূপৃষ্ঠের আভাস বহন করিয়া আনে, সেখানকার সে হঠাৎ শেষ হইয়া যাওয়া কেমন যেন আধা আধা ভাঙা ভাঙা ক্রিয়াপদযুক্ত এক ধরনের ভাষা, যাহা বিশেষ করিয়া মেয়েদের মুখে সাধারণত শোনা যায়,
তাহার প্রতি আমার টান খুব বেশি। হঠাৎ আমি কবিকে বলিলাম, দয়া করে দু একটা কবিতা পড়ুন না আপনার। বেঙ্কটেশ্বর প্রসাদের মুখ উৎসাহে উজ্জ্বল দেখাইল। একটি গ্রাম্য প্রেমকাহিনী লইয়া কবিতা লিখিয়াছে, সেটি পড়িয়া শোনাইল। ছোট্ট একটি খালের এপারের মাঠে এক তরুণ যুবক বসিয়া ভুট্টার ক্ষেত পাহারা দিত। খালের ওপারের ঘাটে একটি মেয়ে আসিত নিত্য কলসি কাঁখে জল ভরিতে। ছেলেটি ভাবিত মেয়েটি বড় সুন্দর। অন্যদিকে ফিরিয়া ফিরিয়া শীষ দিয়া গান করিত, ছাগল গরু টাড়াইত। মাঝে মাঝে মেয়েটির দিকে চাইহা দেখিত। কত সময় দুইজনে চোখাচোখি হইয়া গিয়াছে, অমনি লজ্জায় লাল হইয়া কিশোরী চোখ নামাইয়া লইত। ছেলেটি রোজ ভাবিত কাল সে মেয়েটিকে ডাকিয়া কথা কহিবে। বাড়ি ফিরিয়া সে মেয়েটির কথা ভাবিত। কত কাল কাটিয়া গেল, কত কাল আসিল, কত চলিয়া গেল, মনের কথা আর বলা হইল না। তারপর একদিন মেয়েটি আসিল না, পরদিনও আসিল না। দিন সপ্তাহ মাস কাটিয়া গেল, কোথায় সে প্রতিদিনের সুপরিচিতা কিশোরী? ছেলেটি হতাশ হইয়া রোজ রোজ ফিরিয়া আসে মাঠ হইতে। ভীরু প্রেমিক সাহস করিয়া কাহুকে কিছু জিজ্ঞাসা করিতে পারে না। ক্রমে ছেলেটিকে দেশ ছাড়িয়া অন্যত্র চাকুরি লইতে হইল। বহুকাল কাটিয়া গিয়াছে, কিন্তু ছেলেটি সেই নদীর ঘাটের রূপসী বালিকাকে আজও ভুলিতে পারে নাই। দূরের নীল শৈলমালা ও দিগন্ত বিস্তারী শস্যক্ষেতের দিকে চোখ রাখিয়া প্রায় অন্ধকার সন্ধ্যায় এই কবিতাটি শুনতে শুনতে কতবার মনে হইল, এ কি বেঙ্কটেশ্বর প্রসাদেরই নিজের জীবনের অভিজ্ঞতা? কবিপ্রিয়ার নাম রুকমা, কারণ ওই নামে কবি একটি কবিতা লিখিয়াছে, পূর্বে আমাকে তাহা শোনাইয়াছিল। ভাবিলাম, এমন গুণবতী সুরূপা রুকমাকে পাইয়াও কি কবির বাল্যের সে দুঃখ আজও দূর হয় নাই? আমাকে তাঁবুতে পৌঁছিয়ে দেবার সময় বেঙ্কটেশ্বর প্রসাদ একটি বড় বটগাছ দেখাইয়া বলিল, ওই যা দেখছেন বাবুজি, ওর তলায় সেবার সভা হয়েছিল। অনেক কবি মিলে কবিতা পড়েছিল। এদেশে বলে মুসাইরা। আমারও নিমন্ত্রণও ছিল। আমার কবিতা শুনে পার্টনার ঈশ্বরপ্রসাদ দুবে, চেনেন ঈশ্বরপ্রসাদকে? ভারী এলেন্দার লোক, দূত পত্রিকার সম্পাদক, নিজেও একজন ভালো কবি, আমায় খুব খাতির করেছিলেন। কথা শুনিয়া মনে হইল, বেঙ্কটেশ্বর জীবনে এই একবারই সভা সমিতিতে দাঁড়াইয়া নিজের কবিতা আবৃত্তি করিবার নিমন্ত্রণও পাইয়াছিল, এবং সেদিনটি তাহার জীবনের একটা খুব বড় স্মরণীয় দিন গিয়াছে। এত বড় সম্মান আর কখনো সে পাই নাই।